সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড বা সব কিছু ঠিক আছে কিনা আমরা একটু চেক করি, তারপর হচ্ছে আমাদের মূল আলোচনাতে যাবো। এইচএসসি 28 ব্যাচ তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। এবং আজকের ক্লাসে আমরা কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব, এরপর হচ্ছে আমরা আজকের লেকচারটা ইনশাল্লাহ নেব। ঠিক আছে, তোমরা যারা ক্লাসটা দেখতে পাচ্ছ তারা একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানো। হ্যাঁ, সাউন্ডটা শোনা যাচ্ছে মোটামুটি। ওকে ফাইন, সাউন্ড শোনা যাচ্ছে। ঠিক আছে, ওকে, সাউন্ড শোনা যাচ্ছে, ফাইন। দেখো সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। যারা যারা তোমরা দেখতে পাচ্ছ তারা একটু শেয়ার করে দাও। ইনশাল্লাহ আশা করতেছি আজকে একটা ভালো ক্লাস হবে, সবার সাথে একটা ভালো পরিচয় হবে ইনশাল্লাহ। সাউন্ড শোনা যাচ্ছে? আচ্ছা, প্রথমে কিছু বেসিক কথাবার্তা বলি, তারপর হচ্ছে আমাদের মূল আলোচনাতে যাব। ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের যে ইন্টারের যে বইটা, এই বইটা ডেফিনেটলি তোমাদের এসএসসির বই থেকে মিনিমাম 5 থেকে 7 গুণ বড়। তার মানে তোমরা ইন্টারে যে বইটা, একটা বই যেটা পড়েছো সেই বইটা 2 বছর ধরে পড়েছিলে, বাট এইচএসসিতে এই বইটা তোমরা অলমোস্ট 2টা বই তোমাকে একসাথে পড়তে হবে। এই 2টা বই যদি একসাথে তুমি পড়তে যাও তাহলে অলমোস্ট এটা অনেক মোটা, তুমি দেখতে পাচ্ছ। তো এই বইটা তোমার একটু স্ট্র্যাটেজি ফলো করে তারপর তোমাকে সামনের দিকে যাইতে হবে। যদি তুমি স্ট্র্যাটেজি ফলো না করো তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার রেজাল্ট ভালো নাও হতে পারে। আর বিশেষ করে অনেক পড়াশোনা করবা, দিন শেষে হয়তো কোনো কিছুই কাজ করবে না। সো এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে, রেখে তোমাকে স্ট্র্যাটেজি সেট করতে হবে। সেটা সেট করার পর তারপর তোমাকে পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর কথাবার্তা বাড়াচ্ছি না, আমি শুরু করতেছি আমাদের মূল আলোচনাতে। তো ফার্স্ট অফ অল আমরা আজকে গুণগত রসায়ন দিয়ে শুরু করব। আমরা প্রতিজ্ঞা এবং আমার মানে যে প্ল্যাটফর্ম আছে জাহিজ ক্যাম ক্লিনিক এবং কেমিস্ট্রি রিডার্স, এই 2টা গ্রুপ থেকে একসাথে আমাদের লাইভটা হচ্ছে। তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে, ফেসবুক কিছু ল্যাগ করতেছিল, এই কারণে আমরা আসতে একটু দেরি হয়েছে, সেই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। তো তাহলে আমরা শুরু করছি আমাদের পড়াটা। ফার্স্ট অফ অল আমরা গুণগত রসায়নে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় যদি হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই অধ্যায়টা থেকে 2টা সিকিউ আসে, অর্থাৎ 2টা সিকিউ প্রশ্ন আসবে এই অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে। সো এই অধ্যায়ের কোন কোন টপিকগুলো তুমি পড়বা, কোনটা পড়বা না, সেটার সম্পর্কে তোমার একটা ভালো ধারণা থাকতে হবে, যেটাকে আমরা চ্যাপ্টার ম্যাপ বলি। তাহলে প্রথমে আমি চ্যাপ্টার ম্যাপটা তোমাদেরকে একটু দিচ্ছি। চ্যাপ্টার ম্যাপটা কী হবে সেটা একটু দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। চ্যাপ্টার ম্যাপের আমরা যখন হাজারি স্যারের বইটা পড়বো তখন আমি যে যে টপিকগুলো তোমাকে চ্যাপ্টার ম্যাপ আকারে দিচ্ছি, তোমরা এই টপিকগুলোকে একসাথে করে পড়বে। তাহলে হবে কি, তোমরা সিকিউতে যেমন কমন পাবে তেমনি তোমরা মানে তোমাদের একটা আত্মবিশ্বাস কাজ করবে। সেটা নিয়ে মূলত তোমরা একটু কাজ করেছি, সেটা নিয়ে আশা করি তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো প্রথমে একটু খেয়াল করো যে চ্যাপ্টার ম্যাপের পার্ট 1, আমি একটু পার্ট 1-এ যাই। এই যে পার্ট 1-এ যেহেতু এটা গুণগত রসায়ন, তাহলে ডেফিনেটলি একটা পরমাণু, অণু বা রসায়নের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে বিশ্লেষণ হবে। তো এখানে ফার্স্ট অফ অল যে বিষয়টা গুরুত্বপূর্ণ প্রথমে যেটা আসে সেটা হচ্ছে একটা পরমাণু। তাহলে আমরা সবাই জানি পরমাণু অ্যাটম থেকে এসেছে, এটা হচ্ছে আনকাটেবল, এখান থেকে এসেছে। তাহলে প্রাথমিক যে ধারণাটা হবে সেটা হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা নিয়ে ধারণা হবে। তারপরে যেটা ধারণা হবে আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এর পরপর নিউক্লিক বিক্রিয়া নিয়ে আছে। তাহলে প্রথম পার্টটাকে আমরা 3টা ভাগে ভাগ করে প্রথম পার্টটা আমি লিখছি। তাহলে 1 নম্বরে প্রথম পার্টে যেটা টপিক আসবে, টপিকগুলো 1 নম্বর টপিকটা হবে সেটা হবে পরমাণুর মৌলিক কণিকা। পরমাণুর মৌলিক কণিকা, মৌলিক কণিকা একটু ভালো করে খেয়াল করো, মৌলিক কণিকা। তো পরমাণু মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো আমরা পড়বো। তারপর স্থায়ী অস্থায়ী আলোচনা করব। তারপর 2 নম্বর যেটা সেটা হচ্ছে যে যে এই জিনিসগুলোর পরপর যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এই টপিকগুলো আসবে। যে আইসোটোপ, আইসোবার, যে আইসোবার,
এবং হচ্ছে আইসোটোন। একটু ভালো করে খেয়াল করো, আইসোটোন। এরপর আরেকটা টপিক আছে আইসো ইলেকট্রন। এখানে আরও টপিক আছে ইলেকট্রন, এখানে কিন্তু আরও টপিক আছে। এই টপিকগুলো তোমার লাগবে না অ্যাডমিশন সহ, অর্থাৎ এখানে তোমাদের বুয়েট সহ, অর্থাৎ সর্বোচ্চ বিদ্যাপীঠ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল, আমি এই সমস্ত বিষয়ে যা যা লাগবে সেগুলোই আলোচনা করব। এবং আমি ক্লাসের পরে তোমাকে যা যা আমি আলোচনা করে তোমার প্রশ্ন সলভ করব, সেই প্রশ্নগুলোই তোমার এডমিশনে বা এইচএসসিতে আসবে। সো ক্লাসের পরে তোমার আর ইনশাল্লাহ কিছু করা লাগবে না ইনশাল্লাহ। তাহলে দেখো এবার এরপর হচ্ছে 3 নাম্বার টপিকে আসো। 3 নাম্বার এটারই এক পার্ট 1-এর 3 নাম্বার টপিকে, সেটা হচ্ছে নিউক্লিক বিক্রিয়া। যে নিউক্লিক বিক্রিয়া অথবা নিউক্লিয়ার বিক্রিয়া বলতে পারি, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো এই পার্ট 1-এ তোমার এই 3টা টপিক, এই টপিকগুলো শুধু কিসের জন্য লাগবে? এই টপিকগুলো অনলি ফর এমসিকিউ। এই টপিকগুলো শুধুমাত্র লাগবে এমসিকিউর জন্য, লাগবে ক নাম্বারের জন্য লাগবে, আর এই 2টা টপিকের জন্য, খতেও এটা আসে না, এই 2টা টপিকের জন্য লাগবে। এবং এমসিকিউতে লাস্ট কয়েকটা বছরে, অর্থাৎ 2025 সালের আগে 23 সাল 21 সালে এই টপিক থেকে প্রশ্ন এসেছে। সো এমসিকিউগুলো সলভ করে দেবো। আর অ্যাডমিশনে যারা তোমরা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, বিশেষ করে বুয়েট, চুয়েট, কুয়েট এগুলো পড়তে চাও, বুয়েট, তারপর যে সিকে রুয়েট একসাথে আমি বলি, সিকে রুয়েট, তার মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন হয়। আমরা আজকে ক্লাসের পরে তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো, আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব। এরপরে দেখো আমি একটা চ্যাপ্টার ম্যাপটা কেন দিচ্ছি, কারণ চ্যাপ্টার ম্যাপটা যদি তুমি জানো, তাহলে তোমার একটা চ্যাপ্টারের ব্যাপারে যখন ধারণা তৈরি হবে, তখন অ্যাকচুয়ালি তুমি মানে তোমার কাছে একটা আত্মবিশ্বাস কাজ করবে, এবং তুমি যেখানে পড়ো না কেন তোমার কাছে আসলে বিষয়গুলো সহজ মনে হবে ইনশাল্লাহ। এরপরে যে পার্ট 2-তে আছে, আমরা পার্ট 2-তে যাব। পার্ট 2-তে তোমরা কি এটা যারা যারা দেখতেছো তারা বুঝছো কিনা একটু আমাকে জানাও। তোমাদের কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমি আলোচনা করব, ঠিক আছে? কারো যদি কোনো কনফিউশন থাকে। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা দেখতেছো আমাকে প্রশ্ন করতে পারবা, আমি ইনশাল্লাহ আনসার দেবো, প্রশ্নগুলো আনসার দেবো ইনশাল্লাহ। ফাইন। এবার আসো আমরা এরপরে যে পার্টে যাব সেটা হচ্ছে পার্ট 2-তে যাব। আমি পার্ট 2-তে যাব। এই পার্ট 2-তে কি কি আছে সেটা নিয়ে একটু কথা বলবো। পার্ট 2-তে আমরা যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে এই গুণগত রসায়ন হাজারী স্যারের বইটা শুরু হয় মানে মূলত হচ্ছে যে পরমাণুর মডেলগুলো দিয়ে, অর্থাৎ পরমাণুর যে মতবাদগুলো রয়েছে, পরমাণু সংক্রান্ত যে মতবাদগুলো রয়েছে সেই মতবাদগুলো দিয়ে, অর্থাৎ বিভিন্ন পারমাণবিক মডেল। আমরা যদি সহজ কথায় বলি যে আমরা হাজারী স্যারের বইতে যদি শুরুতে যদি তুমি দেখো, তখন তুমি দেখবা যে পরমাণুর মডেল এবং মৌলিক কণি বা প্রাথমিক ধারণা। তাহলে দ্বিতীয় টপিকটা হবে পরমাণুর মডেল। এই যে পরমাণুর মডেল একটু ভালো করে সবাই খেয়াল করো। এই পরমাণুর মডেলটাতে, এই পরমাণু মডেল সংক্রান্ত যে আলোচনাগুলো আছে, এই মডেলের তুমি একটা একটা করে আমি একটু লিখি, তাহলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল লাগবে। রাদারফোর্ডের পরমাণু মডেল 1 নাম্বার, রাদারফোর্ডের পরমাণু মডেল একটু ভালো করে খেয়াল করো। এই রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে একটা টপিক খুব বেশি করে আসে, সেটা হচ্ছে আলফা কণা পরীক্ষা। এটা পরীক্ষায় আসে, আলফা কণা পরীক্ষা, এবং এটা থেকে সিকিউ আসে এখান থেকে। তাহলে এখান থেকে এটা সিকিউ আসে, এই টপিকটা থেকে। তারপর দ্বিতীয় নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তাহলে এই টপিক থেকে, এখান থেকেও সিকিউ আসে, এবং এটাতে যে ম্যাথ আছে, এই ম্যাথগুলো কি কি, যে 3টা সূত্র রয়েছে সেই 3টা সূত্রের ম্যাথ আসে, এবং এই 2টা তুলনা পরীক্ষা আসে। তুলনাটা কেমন, যেমন বলো যে কোনটা অধিকতর গ্রহণযোগ্য, এই দিকে সিকিউ আসে, এই 2টা মিলে একটা সিকিউ আসবে। এখন আসো এর বাহিরে অনেকগুলো এক্সট্রা জিনিস আছে। আমি এরপর লিখবো এক্সট্রা, এখান থেকে লিখবো এটা এক্সট্রা করে। আমি এক যে এক্সট্রা কেন লিখছি আমি একটু করে বলছি, কারণ এই টপিকগুলো তোমার সিলেবাসে নেই, বাট কিছু কিছু বিষয় এটার সাথে সামঞ্জস্য করে আসে পরীক্ষায়। এই কারণে তোমাকে এই এক্সট্রা টপিকগুলো ধারণা থাকতে হবে, তবে এটা নিয়ে তুমি শহীদ হয়ে যেতে পারবে না। শহীদ হয়ে যাওয়ার ব্যাপারটা কেমন, মনে হচ্ছে তুমি একদম মুখস্থ করে ফেলে, মানে এটা নিয়ে অনেক প্রেশার নিয়েছো, বাড়তি প্রেশার নিয়ে তুমি পরীক্ষায় লেখার চেষ্টা করলা। নো, ডোন্ট ডু ইট। তুমি জাস্ট পড়বা, জ্ঞান অর্জনের জন্য পড়বা, বাট এই 2টা তোমাকে ভালো করে পড়তে হবে। বাট এখন যে এক্সট্রা টপিকটা বলবো, এটা তুমি অত বেশি তোমার টেনশন করার দরকার নেই। তোমার যে কাজটা হবে শুধুমাত্র পড়বা, বুঝবা, এবং যদি মনে থাকে থাকবে, আর না মনে থাকলে তো টেনশন করতে হবে না। বাট এটা তোমার বেসিক আইডিয়ার জন্য লাগবে, আমি পড়াবো ইনশাল্লাহ, সো পড়ে হতে হবে না। তাহলে প্রথমে যে এক্সট্রা টপিকের মধ্যে কি কি আছে সেটা যদি আমি একটু করে বলি, তাহলে এটাকে যদি আমি দিই, তাহলে দেখো এটা হচ্ছে
এটাকে 3 নাম্বার দিতে পারি, তাহলে আমরা লিখব প্লাঙ্কের সমীকরণ। দেখো প্লাঙ্কের সমীকরণ, তাহলে এটা কি? এটা আমরা সবাই জানি যে ইচ ইজ ইকুয়াল টু এইচ নিউ, নট ভি, এটা এইচ নিউ, ড্যান্স করা ভিকে নিউ বলে, এইচ নিউ, এটা নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। সো এই সমীকরণটা যে কিভাবে আসছে এটা সম্পর্কে তোমার জানতে হবে। আবার অনেকে আমরা মনে করি এটা বোরের পরমাণু মডেল, না এটা বোরের না, এটা প্লাঙ্কের সমীকরণ, একটু মনে রাখবা, কারণ আমাদের কনসেপশনগত কিছু ভুল থাকতে পারে, সো এটা মাথায় রাখবা। তারপর দেখো এই এর পরপর যেটা আছে একটু ভালো করে খেয়াল করো। এরপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এরপর দেখো, এরপর হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। দেখো ডি ব্রগলি সমীকরণ একটু ভালো করে খেয়াল করো। এর পর যেটা লাগবে সেটা হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এটা সবাই জানো, শ্রোডিঞ্জারের বিড়াল নামে। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর বলি তোমাদেরকে, শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে সাই নামে একটা জিনিস আছে। এই জিনিসটা দিয়ে ভুল ক্রমে টিচাররা কোনো একটা বোর্ডে প্রশ্ন চলে আসছিল, বাট এটা বোর্ডের সিলেবাসে নাই। কিন্তু যখন তুমি বোর পরমাণু মডেল পড়বা তখন অটোমেটিক্যালি তোমাকে এই টপিকটা পড়তে হয়, এই টপিকটা টাচ করতে হয়, কারণ এখানে দ্বিতীয় নাম্বার যে স্বীকার্য আছে, স্বীকার্যের সাথে এটা রিলেটেড। আবার যখন তুমি এখানে এমভিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই প্রমাণ করতে যাও, তখন কিন্তু তোমার এই ডি ব্রগলি সমীকরণটা লাগবে, যেটাকে আমরা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমবি, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এই এমবি, এই সমীকরণ দ্বারা আমরা অনেক সময় পড়ি। তো সো আমি একটু লিখে দিলাম এটা কেন অনেক সময় এমসিকিউতে যদি আসে, যদি তুমি পারো যে এইচ বাই এমবি, এটা হচ্ছে আমাদের পড়া। সো এই যখন এখন আমার পরামর্শ হচ্ছে, অনেক সময় স্টুডেন্টরা মানে যাদের শর্ট টাইম মেমোরি লস, অর্থাৎ অল্প সময়ে তারা ভুলে যায়, তো তাদের যে কাজটা করতে হবে, তারা যে কাজটা করবে, এই টপিকগুলো না পড়লেও চলবে। এই টপিকগুলো যারা অল্প সময়ে ভুলে যাও, আমি আবারও বলছি, যারা অল্প সময়ে ভুলে যাও তাদের জন্য এই টপিকগুলো মানে মুখস্থ না করলেও চলবে। জাস্ট তুমি জানলা, জাস্ট দেখলা, দ্যাটস ইট এনাফ। বাট এটা নিয়ে শহীদ হওয়ার কোনো দরকার নেই। মানে বিষয়টা এমন না যে তুমি পড়বা, বাট তোমার মাথার মধ্যে থাকবে যে আমার এই টপিকগুলো থেকে আমার একাডেমিকের সিলেবাসে নাই, কিন্তু বইতে আছে। ইটস ওকে, বইতে থাকো, কিন্তু আমাদের যে একটা সিলেবাস আছে, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের হয়তো অনেকেরই ধারণা নাই। যেমন এই হাজারি স্যারের বইটা কিন্তু শুরুতে স্পষ্ট করে দেওয়া আছে। এখানে তুমি দেখবা যে অনুমোদিত সিলেবাস হিসেবে রচিত, কিন্তু অনুমোদিত না। তার মানে অনুমোদিত সিলেবাস হিসেবে রচিত, তার মানে এখানে এটা বইটা অনুমোদন পায় নাই। এখন তুমি আমাকে প্রশ্ন করো, আল্লাহ স্যার আমরা এত বছর এটা পড়তেছি। হ্যাঁ পড়তেছো, কারণ সমস্ত শিক্ষকরা এটা থেকে প্রশ্ন করে, এই কারণে এটা প্রচলিত হয়ে গেছে, বাট বইটার অনুমোদন নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন নাই? কারণটা হচ্ছে এটা এত বেশি পরিমাণে এক্সট্রা ইনফরমেশন দিয়েছে, যেটা আমাদের যে শিক্ষা বোর্ড, আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা আছে, যে জাতীয় পাঠ্যপুস্তক যে বোর্ডটা আছে, সেই বোর্ডটা কর্তৃক অনুমোদিত নয়, কারণ এটা মানে অধিকতর ইনফরমেশন। তো এটার জন্য এমনি বইয়ের নিয়ম হচ্ছে 250 থেকে 270 পৃষ্ঠা করা, বাট এরা এত মোটা করে ফেলছে ইনফরমেশন দিয়ে, এখানে অনুমোদিত নয়। তো সো বইতে ইনফরমেশন থাকতেই পারে, কিন্তু সিলেবাসে নেই। যদি সিলেবাস থেকে প্রশ্ন করে তাহলে মনে করবে যেটা রং, কারণ একটা সিলেবাস ফলো করে। তুমি দেখবা যে কোনো বই শুরুতে একটা সিলেবাস থাকে, ওই সিলেবাসটা অনুসারে জিনিসটাকে ব্রড করার জন্য এই বিষয়গুলো আলোচনা করা হয়। সো বইতে আছে, পড়বা, জ্ঞান অর্জন করবা, কিন্তু মুখস্থ করে শহীদ হওয়া যাওয়ার দরকার নেই, কারণ তোমার প্রেশারটা অটোমেটিক্যালি কমে যাবে। সো কিপ আপ মাইন্ড, মানে বিষয়টা মাথায় রাখবা। ফাইন, এবার আসো আমরা পার্ট 3-তে যাবো। পার্ট 3-তে যাবো। আসো পার্ট 3-তে যদি যাই, আমরা একটু ভালো করে খেয়াল করো যে পার্ট 3-তে যাবো। তাহলে পার্ট 3-তে যদি যাই, তাহলে দেখো প্রথমে আমি যেটা কিছুক্ষণ আগে বললাম, যে বোর পরমাণু মডেলের যে ধারণাটা আছে, ওখান থেকে হাইড্রোজেনের কক্ষপথ, আমরা জানি যে বোরের পরমাণু মডেলটা হাইড্রোজেন বা হাইড্রোজেনের অনুরূপ ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। তার মানে ইলেকট্রন একটা মাত্র ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে বোর পরমাণু মডেলের প্রয়োগ, এখানে আমি লিখবো বোর পরমাণু মডেলের প্রয়োগ। একটু মাথায় রাখবা এই বিষয়গুলো কি, বোর পরমাণু মডেলের প্রয়োগ। এখন দেখো এই বোর পরমাণু মডেলের প্রয়োগগুলো কি কি আছে, এটা হচ্ছে যে হাইড্রোজেন এর ব্যাসার্ধ নির্ণয়, তারপর হচ্ছে এটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন এর ইলেকট্রনের ব্যাগ নির্ণয়, এই যে ব্যাগ নির্ণয়। তারপর হচ্ছে কক্ষপথে শক্তি নির্ণয়।
যে হাইড্রোজেন এর কক্ষপথের শক্তি নির্ণয়, কক্ষপথের শক্তি নির্ণয়, একটু ভালো করে খেয়াল করবা, শক্তি নির্ণয়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, এটা যখন আমি তোমাদেরকে পড়াবো, ডিটেলসই পড়াবো, একদম প্রত্যেকটা জিনিস কোথা থেকে আসছে, কিভাবে আসছে, কেমনে আসছে, প্রতিটা জিনিস ধরে ধরে পড়াবো। বাট তোমার কাজ কি হবে? হ্যাঁ, তুমি এনজয় করবা, পড়বা, বাট তোমার কাজটা যেটা হবে সেটা হচ্ছে এটা সম্পূর্ণ ওইভাবে জিনিসগুলো প্র্যাকটিস করা। বাট তোমার কাজ হচ্ছে সূত্র প্লাস ম্যাথ, মানে সূত্রটা মনে রাখা প্লাস ম্যাথ করা, আর অন্য কোনো কাজ নাই। সোজা কথা হচ্ছে সেটা। তার মানে সূত্রভিত্তিক ম্যাথ। এবার 2025 সালেও এখান থেকে বোর্ড থেকে প্রশ্ন আসছে, সো এখান থেকে ক্রিটিক্যাল হালকা প্রশ্ন আসে। সো দেয়ারফর তোমার মাথার ভিতরে থাকবে সূত্রভিত্তিক ম্যাথ থাকবে। সো এটা যদি গুরুত্বের দিক দিয়ে যদি বলতে বলো এটা কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ, তো আমি বললাম যে 60% গুরুত্বপূর্ণ। এটা 60% ইম্পর্টেন্ট, মানে হচ্ছে ইম্পর্টেন্ট, বাট যারা একদম দুর্বল তারা এগুলো নিয়ে প্যারেশানি করার দরকার নেই। এমনি পড়বা, দেখবা, শিখবা, যা মনে থাকে, দ্যাটস ইট। এটা ওই হওয়ার কোনো কারণ নেই। তাহলে পার্ট 3 গেল আমাদের। এরপর আমরা পার্ট 4-এ যাব। পার্ট 4, আমি একটু পার্ট 4-এ যাব। তোমরা লিখে নিতে পারো, আর এগুলো আমরা এই স্লাইডগুলো আমরা তোমাদের ক্যাপশনের নিচে ড্রাইভে লিঙ্ক আকারে দিয়ে দেবো। সো ওরিড হওয়ার কোনো কারণে মনোযোগ সহকারে ক্লাস করো, যাতে ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ হয়। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করো, আমি অবশ্যই তোমার এই প্রশ্নের আনসার দেবো ইনশাল্লাহ। কিপ আপ মাইন্ড, যদি কোনো প্রবলেম হয় আমাকে বললেই হবে, দ্যাটস ইট, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। এবার আসো আমরা এরপরে যাব, পার্ট 4-এ যাব। আসো পার্ট 4-এ যাব। পার্ট 4-এ যদি যাই, দেখো এখানে একটা বিষয় রয়েছে, আমি একটু বলতেছি। সেই বিষয়টা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছি তোমাকে অবশ্যই প্রশ্নপত্রের প্যাটার্নটা বুঝতে হবে এবং প্যাটার্ন অনুসারে তোমাকে পড়তে হবে। সেটা হয় একাডেমিক হোক, সেটা হোক অ্যাডমিশন। প্যাটার্ন যদি না বুঝতে পারো তাহলে তোমার জন্য পড়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই কারণে তোমার কাজ হচ্ছে যে কোন কোন টপিকগুলো আমি একসাথে করলে বা কম্বাইন করলে আমি কোন টপিকটা কমন পাবো সে ব্যাপারে ধারণা থাকা। তো এখন যে টপিকটা বলছি এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। এটাকে যদি আমি বলি, এটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ, যে 100% গুরুত্বপূর্ণ এই টপিকটা, শতভাগ গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে কেন শতভাগ গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে বিগত বছরগুলোতে 100% টপিক ওয়াইজ প্রশ্ন আসছেই। সো এটা 100% গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে যেগুলো ছিল এগুলোতে কিন্তু একবারও বলে নেই যে শতভাগ গুরুত্বপূর্ণ। এখন যেটা বলছি সেটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। তাহলে 100% গুরুত্বপূর্ণ টপিক কোনটা? সেটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। দেখো এই যে হাইড্রোজেন বর্ণালী, আমি একটু লিখি হাইড্রোজেন বর্ণালী। এই যে হাইড্রোজেন বর্ণালী, যে হাইড্রোজেন বর্ণালী। এখন প্রশ্ন হচ্ছে এই হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন সিরিজ আছে, এখানে আমি লিখব বিভিন্ন সিরিজ, লাইমেন, বামার, বিভিন্ন সিরিজ। এবং এই সিরিজের একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটাকে আমরা বলি যে এই সূত্রভিত্তিক প্রশ্ন, যেটা যে 1/λ যেগুলো RH 1/n1² - 1/n2²। তো তাহলে তোমার মাথার ভিতরে থাকবে এই জায়গাতে ল্যামডার মানটা জানা, এটাকে নিউ বার, এই যে নিউ বার ইজ ইকুয়াল টু এই সমীকরণ দ্বারা প্রকাশ করে। সো এই সূত্রভিত্তিক ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই টপিকের সাথে তোমাকে মিলিয়ে আরেকটা টপিক পড়তে হবে, সেটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বর্ণালী। তাহলে এটা তড়িৎ চৌম্বক, এই যে প্লাস এই জায়গাতে তোমাকে আরেকটা টপিক পড়তে হবে, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, চৌম্বকীয় বর্ণালী। একটু ভালো করে খেয়াল করো, বর্ণালী। তো এখন আসো, এই যে তড়িৎ চৌম্বকীয় বর্ণালীটা তুমি যে পড়বা, কেন পড়বা? কারণ যতগুলো প্রশ্ন এসেছে এই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নে ল্যামডার মান কত জিজ্ঞেস করেছে, সাথে জিজ্ঞেস করেছে এটা কোন আলো, কোন তরঙ্গ দৈর্ঘ্য, কি কাজে লাগে। তাহলে এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য, আমরা মহাজাগতিক রশ্মি আছে, আমাদের আলফা বিটা গামা, আমরা ওইটা বাদ দিয়ে আমরা সহজ করে দৃশ্যমান আলো রয়েছে, আমাদের অবলোহিত আলো রয়েছে, আইআর রয়েছে আমাদের, এরপর হচ্ছে আমাদের ইউভি আলট্রাভায়োলেট রশ্মি রয়েছে, অতিবেগুনি রশ্মি রয়েছে। সো এগুলোর রেঞ্জগুলো যদি না জানো তাহলে তুমি এই কোশ্চেনের সাথে এই কোশ্চেনের যে প্যাটার্ন ওয়াইজ প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো তুমি জানবা না। তো এটার সাথে তোমাকে অবশ্যই তড়িৎচুম্বকীয় বর্ণালী টপিক এবং এগুলোর কাজ, বর্ণালীর কাজ, যে বর্ণালী অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বিশ্ব যে বর্ণালীগুলো আছে ল্যামডার, যে রেঞ্জের যে আমাদের দৃশ্যমান যে ইয়াগুলো মহাজাগতিক রশ্মিগুলো রয়েছে, এই রশ্মিগুলোর কাজ সহ, যেমন মনে করো এখানে ইউবির কাজ, এই যে ইউবি আইআর, এই যে আইআর, এই রশ্মিগুলোর কাজ, এগুলোর কাজও লাগবে। এখন এরপর হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, একটু ভালো করে খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমি দেখলাম, এগুলোর রেঞ্জগুলো মুখস্থ রাখতে হবে, না হলে তুমি এটা পারবে না। সো আমি সেটা কাজ করবো, আমি ক্লাসের পড়াটা তোমাকে ক্লাসে শিখিয়ে দেবো। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ম্যাটার, মেহুনা ইনশাআল্লাহ। সো লাইভটা ক্লাসটা করবা, আমরা চেষ্টা করি একটা চ্যাপ্টার তোমাদেরকে একদম কমপ্লিটলি ইনশাআল্লাহ চেষ্টা করবো লাইভে শেষ করে দিতে। তো সো এরপর প্রতিজ্ঞাতে আমাদের রেকর্ডেড কোর্স থাকবে, সেই রেকর্ডেড কোর্সগুলো তোমরা নিতে পারবা।
এছাড়া যারা সরাসরি আমার সাথে পড়তে চাও তারা গুলজার টাওয়া চক বা চারতলায় চলে আসবা, দ্যাটস ইট। এখন আসো, এরপরে তোমাকে যে কাজটা করতে হবে এটার সাথে, যে কাজ বললাম এবং ব্যবহার এবং ব্যবহারে যে ব্যবহার, আর এর সাথে এক্সট্রা করে তুমি এমআরআই, এই যে এমআরআই, এটার ব্যবহারও তুমি একসাথে পড়ে ফেলবা। ব্যবহারটা এবং কাজটা কিভাবে কাজ করে সেটার ব্যবহারটা একসাথে পড়ে ফেলবা। তাহলে এই দুইটা টপিক যদি তুমি একসাথে পড়ো তাহলে তোমার সিকিউ কোশ্চেনের কোনো প্রবলেম হবে না। দেখো এখন হাজারি স্যারের বইটা তুমি উল্টাও, এই হাজারি স্যারের বইতে তুমি দেখবা যে একটা টপিক এক জায়গা থেকে আসছে, আরেকটা টপিক মাঝখান থেকে, সো দুইটা টপিকে দুই জায়গা থেকে, সো প্যাটার্ন বুঝতে পারবা না। সো দেয়ারফর তুমি আর মাথায় থাকবে যে এটা এবং এটা, এই দুইটা টপিকে আমি একসাথে করে পড়বো, তাহলে আমি একটা পূর্ণাঙ্গ প্রশ্ন আনসার দিতে পারবো। সো এটা 100% গুরুত্বপূর্ণ। তাহলে টাইপ পার্ট 4 গেল। মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাও তো, মাথায় ঢুকছে কিনা একটু জানাইও তো আমাকে, মাথায় ঢুকছে কিনা, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাইও, ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা পার্ট 5-এ যাব, পার্ট 5-এ যাব, এটার পার্ট 5, আসো পার্ট 5-এ যাব, পার্ট 5-এ। এখন দেখো এই পার্ট 5-এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা, যে কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যার একদম সম্পূর্ণ মানে এ টু জেড তোমাকে ভালো করে বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? কারণ অ্যাডমিশন টেস্ট হতে শুরু করে একদম তুমি একাডেমিক বলো, অ্যাডমিশন বলো, প্রত্যেকটা জায়গায় এই টপিক থেকে একটা এমসিকিউ মাস্ট আসবে, মাস্ট আসবে। দেয়ারফর এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো ধারণা তোমার থাকতে হবে। এই কোয়ান্টাম সংখ্যাটা পড়বা। এই কোয়ান্টাম সংখ্যার সাথে তুমি যে জিনিসটা পড়বা এক্সট্রা করে পাশাপাশি ইলেকট্রন বিন্যাসের নীতি, কারণ এই দুইটা মিলে একটা সিকিউ। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমি 4 এবং 5 এই দুইটা টপিক মিলে একটা সিকিউ, এই 5-এর মধ্যে সম্ভাব্য টপিকগুলো কি কি দেখো। এরপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি, দেখো ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি একটু ভালো করে খেয়াল করো, ইলেকট্রন বিন্যাসের নীতি ভালো করে খেয়াল করো। এরপর অরবিট, অরবিটাল। এই অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন পরীক্ষাতে যে তোমার প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে ডি অরবিটালের আকৃতি কেমন, চিত্র আঁকো। তো সো অরবিটাল গুলো একটু ভালো ধারণা থাকতে হবে, যে অরবিটাল, তাহলে SPDF এগুলো চিত্র, এবং এখানে কতগুলো খুব ছোটখাটো কতগুলো যে নোডাল তল এই এখান থেকে নোডাল তল এই জায়গাগুলো থেকে মাঝে মাঝে ক খ প্রশ্ন আসে। সো কিপ আপ মাইন্ড, এগুলো যখন পড়বা এই টপিকগুলো যাতে কোনোভাবে বাদ না যায়। সো এই দুইটা টপিক, এটার গুরুত্ব তাহলে কতটুকু, এটার গুরুত্ব 100%, এই যে 100%। তাহলে 4 এবং 5, মনে করো পরীক্ষার একদিন আগে কোন একটি স্টুডেন্ট আমাকে এসে বললো যে স্যার আমি তো কিছুই পড়ি নাই, আমার কালকে একটা 10 নম্বরের প্রশ্ন আনসার করতে হবে, সো আমি কি করব? আমি তখন তাকে এই 4 এবং 5 নম্বর টপিকটা পড়াই দেবো, এবং এই 4-5 থেকে 100% একটা সিকিউ আসবে। সো এই টপিকগুলো থেকে, বাট এই টপিকগুলো মিক্সচার হবে, বিভিন্ন টাইপ হবে, ইটস ওকে, বাট তোমাকে এই দুইটা টপিকের বাইরে প্রশ্ন হবে না, একটা সিকিউ মাস্ট কমন পাবা। তাহলে 4 এবং 5 100% তুমি কমন পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে ফাইন, এবার আসো আমরা 6 নাম্বার পার্টে যাব, পার্ট 6-তে যাব, পার্ট 6। ওকে ফাইন, এসো পার্ট 6-তে যাব আমরা, এই যে পার্ট 6-তে যাব। পার্ট 6-তে আমাদের কোন টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দ্রাব্যতা গুণফল, এবং এটাতে শতভাগ মানে মোটামুটি 85% এই টপিকে ম্যাথ। তো তাহলে এখানে টপিকটা হলো যে কি দ্রাব্যতা গুণফল, এই যে দ্রাব্যতা গুণফল। এরপরে দেখো যে সম আয়ন প্রভাব এবং দ্রাব্যতা নীতি বলতে পারো, প্লাস দ্রাব্যতা নীতি, যে দ্রাব্যতা নীতি এটা আছে, এবং তার সাথে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এগুলোর সাথে অদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপসের ম্যাথ আসে। অদক্ষেপ পড়বে কি পড়বে না, তাহলে এই টপিকে এটাও কত পার্সেন্ট গুরুত্বপূর্ণ, এটাও 100% গুরুত্বপূর্ণ। এবং এই টপিকে তোমার মাথায় থাকবে যে এই টপিকে 85% হচ্ছে ম্যাথ, মানে 85% হচ্ছে ম্যাথ, মানে ম্যাথ টাইপসের প্রশ্ন আসে এখান থেকে। তারপর হচ্ছে এরপরে প্রশ্ন আসে কোনটা, এখান থেকে 15% হচ্ছে থিওরি টাইপস প্রশ্ন আসে, এটা মাথায় রাখতে হবে। এই টপিকেই এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসে। সো পার্ট 6 100% গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা বাড়ি এখান থেকে আসে। এবার আমরা পার্ট 7-এ যাব, তোমরা একটু নোট করে ফেলতে পারো। আমি আসলে তোমাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কারো কোনো আলাদা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? ওকে, কারো যদি কোনো কমন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ফাইন, এবার আমরা দেখব পার্ট 7। পার্ট 7-এ কি আছে আমরা দেখবো। দেখো পার্ট 7, আমি একটু লিখতেছি, এই জিনিসগুলো আমরা হাতে কলমে তোমাকে দেখিয়ে দেবো, এবং প্র্যাকটিক্যাল আছে।
সো এই ব্যাপারটা যেমনই প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ, তেমনই সিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তেমনই এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বাট এই টপিক থেকে অবশ্যই ক নাম্বার আসবে, খ নাম্বার আসবে, গ নাম্বার আসবে, এমসিকিউ আসবে। বাট এই টপিক থেকে কখনো সাধারণত গ নাম্বারের প্রশ্ন আসে না। আসে না মানে আসে না, সোজা কথা। সো একটু প্যাটার্ন ফলো করবা, তাহলে তুমি পারবা ইনশাল্লাহ। তাহলে এই টপিকটা কি? এই টপিকটা হচ্ছে লবণের আয়ন শনাক্তকরণ। দেখো, লবণের আয়ন শনাক্তকরণ, লবণের আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, একটু ভালো করে দেখবা, শনাক্তকরণ। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই লবণের আয়ন শনাক্তকরণ কি তুমি প্রত্যেকটা লবণের জন্য আলাদা আলাদা করে তুমি পড়ে ফেলবা? নেভার, ডোন্ট ডু ইট। এটা মেমোরাইজ হয়, রাইট? বাট এখানে কিছু টেকনিক আছে, যে টেকনিকগুলো জানলে তোমাকে প্রশ্ন যেখান থেকে দেওয়া হোক না কেন প্রশ্ন পারবা। দেখো, আমরা যখন প্র্যাকটিক্যালে যাই তখন আমরা কিন্তু যে কোনো একটা আয়ন টেস্ট করার জন্য একটা বিকারক দিয়ে টেস্ট করে ফেলে হয়ে যাচ্ছে। বাট যখন থিওরিটিক্যালি টিচার যখন তোমাকে ভাইবা জিজ্ঞেস করবে, ভাইভাতে তোমার বিচক্ষণতা যাচাই করবে। তো সেই বিচক্ষণতা যদি তোমাকে ভালো করে বুঝতে হয়, ডেফিনেটলি তোমার যে প্রশ্ন টিচাররা করবে একটু ঘুরাবে, বলবে যে তোমাকে এই বিকারক দিয়ে কয়টা আয়ন শনাক্ত করা যায়, বিক্রিয়াগুলো লিখো। তোমাকে এটা পারতে হবে। তো এই কারণে তোমার দক্ষতাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা ক্লাসে হাতে কলমে শিখাবো, যেটা ইনশাল্লাহ অন্য কোথাও পাবা না। হাতে কলমে একদম যেভাবে পরীক্ষাতে সহজ করে হয় সেভাবে শিখাবো ইনশাল্লাহ। সো আসো, এই লবণায়ন শনাক্তকরণ থেকে আমি বারবার বলছি, এটাও তাহলে 100% গুরুত্বপূর্ণ শেষ। এবার হচ্ছে বাকি 8, 9, 10 এই টপিকগুলো থাকবে, এগুলো হচ্ছে বুয়া। এখন পরীক্ষার একদিন আগে যদি বলো যে আমি 20 নম্বরের প্রশ্ন আনসার করতে চাই 100%, তাহলে আমি কি করব? তাহলে আমার কাজ হচ্ছে যে এটাও 100% বলেছি, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, এই যে 4, 5, 6, 7 এই 4টা টপিক কোন একটি স্টুডেন্ট যদি এনবিটিএ, মানে কোন একটি স্টুডেন্ট যদি এমন হয় যে শর্ট টাইম মেমোরি লস, এরকম কতগুলো স্টুডেন্ট আছে গাজনি সিনেমার মতো, যে শর্ট টাইম মেমোরি লস মানে কি, মানে অল্প সময়ে মাথা ঘুরে যায়, কি একটা অবস্থা, মানে অবস্থা খারাপ হয়ে যায়, এই ধরনের যদি মাথায় আসে, তার জন্য এই 4টা টাইপ, এই যে পার্ট 4, এই 4টা 4, 5, 6, 7 এনাফ ইজ এনাফ। এখন তুমি আমাকে বলতে পারো, স্যার যদি প্রশ্ন ঘুরে, আরে বাবা তুই তো এমনি মনে রাখতে পারিস না, তো তোর জন্য তো সিম্পল জিনিসগুলোই তো তুই ভালো করে পড়বি, আর অত অসাধারণ জিনিসের তো দরকার নাই। বাট তোমরা যারা ফলো স্টুডেন্ট, বিশেষ করে যাদের ফটোগ্রাফিক ব্রেন, তারা সব পড়বা, আমরা যেটাই পড়াবো। বাট আমরা বলে দিচ্ছি কোনটা লাগবে কোনটা লাগবে না, কোনটা অ্যাডমিশন আসবে কোনটা একাডেমিকে আসবে, ব্যাপারগুলো একটু মাথায় রাখলেই হয়ে গেল, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ওকে ফাইন। এবার আমরা দেখবো পার্ট 8। তো আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, যেমন আজকেও আমরা একটা স্টুডেন্টকে পুরস্কার দিয়েছিলাম, তো সে বললো যে তার টার্গেট হচ্ছে বুয়েট। তো পার্ট 8-এ, এই যে পার্ট 8-এ যেটা একটা টপিক আছে, দ্রাবক নিষ্কাশন নামে একটা টপিক আছে। আমি টপিকটাকে আলাদা করছি কেন? কারণ এই টপিকটা আলাদা করার কারণ আছে, কারণ দ্রাবক নিষ্কাশন ভিত্তিক যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো না স্টুডেন্টরা মুখস্থ করে, এবং বিক্রিয়াগুলো জাস্ট মানে সূত্রটা মুখস্থ করে, কি করে মুখস্থ করে ম্যাথগুলো করে দেয়। আমি আসলে মুখস্থ করো ভালো, কিন্তু বুঝে তো মুখস্থ করবা। থিওরিটিক্যাল জিনিসগুলো মুখস্থ করার যদি না বুঝে করো, তাহলে প্রশ্ন একটু ঘুরে দিলে তুমি হয়তো পারবা না। তো আমি যে কাজটা ইনশাল্লাহ করবো, সেটা হচ্ছে তোমাকে সূত্রটা কোথা থেকে আসলো, কেমনে আসলো, কীভাবে আসলো, সেটা বুঝিয়ে দেবো, প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার পর ম্যাথ করাবো, এরপরে বুয়েটে তুমি পারবা। তাহলে এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, যেটা আমি আগেও বলেছি। বুয়েট বলতে মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা হচ্ছে পুরো ম্যাথ, এই যে ম্যাথ টাইপসের প্রশ্ন, সেটাকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশন, টপিকের নাম হচ্ছে দ্রাবক নিষ্কাশন। একটু মাথায় রাখবা, দ্রাবক নিষ্কাশন। এই দ্রাবক নিষ্কাশন টপিকটা ভালো করে পড়তে হবে, বিশেষ করে যারা বুয়েটে আসে। এখন লাস্ট ইয়ারগুলোতে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে এখান থেকে মাত্র একটা বার, এই যে একবার কি আসছে, একটা বার একটা পরীক্ষায় ভুলে হয়তো বা সিকিউ দিয়ে দিয়েছে। তো সো যারা নর্মাল স্টুডেন্ট, তাদের জন্য এটা মাথা ব্যথা করার দরকার নাই, জানবা, মানে এনজয় করবা, বাট মুখস্থ করার দরকার নেই। ফাইন। এবার আমরা পার্ট 8-এ যাব। তোমরা যারা মানে মনে করো যে একটা চ্যাপ্টার কিভাবে পড়লে কোন জায়গা থেকে গুছায়, তোমরা এই নোটগুলো রাখবা, রেখে তোমরা সামনে রাখবা, টেবিলে রেখে নিজের মতো করে পড়বা। তারপরে দেখবে তোমার কাছে পড়াটা অনেক সহজ মনে হবে, অগোছালো মনে হবে, এবং তুমি বুঝতে পারবা কোন স্যার তোমাকে কি পড়াইছে, কিভাবে পড়েছে, ইজিলি বুঝতে পারবা। সো এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। ফাইন। এবার আমরা পার্ট 8-এ আসবো। পার্ট 8-এ হচ্ছে, দেখো, ক্রোমাটোগ্রাফি, কতগুলো টপিক আছে এখান থেকে। ক্রোমাটোগ্রাফি থেকে সাধারণত ক নাম্বারের প্রশ্ন আসে, আর এমসিকিউ আসে, এই দুইটা পার্ট এখান থেকে আসে। তারপর হচ্ছে এরপর হচ্ছে পাতনের আবার অনেক ভাই বোন আছে, আংশিক পাতন, বাষ্প পাতন, উদ্ধ পাতন, অনেকগুলো পাতনের প্রকারভেদ আছে। এগুলো আসে সাধারণত এমসিকিউ। মেডিকেল যাদের টার্গেট মেডিকেলে, যে যাদের মানে মেডিকেল এমএটি, যাদের টার্গেট মেডিকেল, তারা এই টপিকটা একটু পড়বা, কারণ এখান থেকে সিলেক্টিভলি কিছু এমসিকিউ আসে। সো বি কেয়ারফুল। আর আমরা এইচএসসি পরীক্ষা মাঝে মাঝে আসে, সেটা আমরা পড়াবো ইনশাল্লাহ, সো ডোন্ট ওয়ারি।
পাতন আসে, পাতনের পরে ক্যালাসন নামে একটা টপিক আছে, ক্যালাসন। ক্যালাসন একটু খেয়াল করিও, ক্যালাসন একটু ভালো করে খেয়াল করো, ক্যালাসন নামে একটা টপিক আছে। এই টপিকটা অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালি পড়লে ভালো, কারণ আমরা দেখাবো যে প্র্যাকটিক্যালি জিনিসগুলো কিভাবে সহজে সলভ করা যায়, এটা আমরা পড়াই দেবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। এবার আসো পার্ট 9-এ আসি আমরা। পার্ট 9, আমার কি কোনো টপিক বাদ গেল দেখতেছি। পার্ট 9 আমি কি ঠিক আছে, আমি টপিকগুলো ঠিকভাবে লিখছি? পার্ট 7 লিখলাম, পার্ট 8 লিখলাম, 9 লিখলাম, তারপর হচ্ছে পার্ট কত 10। আচ্ছা, পার্ট 9 লিখবো। এই পার্ট 9-এ কতগুলো বিষয় আছে, যেমন কিছুক্ষণ আগে যেটা একসাথে লিখে দিয়েছি, এটাকে আমি একসাথে লিখবো যে বিবিধ। বিবিধ বিবিধ কেন লিখতেছি? কারণ হচ্ছে এটাতে বাড়তি অনেকগুলো ইনফরমেশন, কিছু কিছু বিষয় আছে যেগুলো লাগে না, কিন্তু এগুলো পড়ে নিলে ভালো, ওই সমস্ত টপিকগুলো তুমি পড়ে নিবা। যদি তুমি চ্যাপ্টার ম্যাপটাকে এইভাবে যদি প্যাটার্ন ওয়াইজ পড়ো, তাহলে আমি শিওর তুমি জয়ী হবা এবং তোমার কাছে পড়াটা সহজ মনে হবে। যে বই আনো না কেন, যেখান থেকে আনো না কেন, ডাজেন্ট ম্যাটার, তুমি শুধু আমার এই সিকোয়েন্স ওয়ারি প্রশ্নগুলো একটু পড়লে এনাফ। এবার হচ্ছে চ্যাপ্টার ম্যাপ গেল, চ্যাপ্টার ম্যাপ বুঝছো কিনা জানাবা। এরপর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের পড়াটা। আজকে পার্ট 1 থেকে পড়া শুরু করব। আজকে ক্লাসটা হয়তো লম্বা হতে পারে, আই ডোন্ট নো, বাট একটু ভালোভাবে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, একটু মাথা রাখবা, ঠিক আছে? ওকে, বুশরা বৃষ্টি অনেক অনেক ধন্যবাদ। ওকে ফাইন, এবার আমরা আসতেছি, এবার আমরা কি পড়বো? এবার হচ্ছে আমরা পার্ট 1 পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা পার্ট 1-এ যদি যাই, সিম্পল একটা বেসিক ধারণা, সেটা হচ্ছে পরমাণু মৌলিক কণিকা। তো আমরা যদি বলি যে পরমাণু মূল কণিকা কয় ভাগে ভাগ করা যায়, তাহলে মূল কণিকাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী, আর আরেকটা হচ্ছে কম্পোজিট কণা। এটা হচ্ছে নর্মাল ভাগ যেটা, সেটাকে আমরা বলি। তো বেসিক্যালি আমরা সবাই জানি যে পরমাণুর যে স্থায়ী মূল কণিকা কোনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো খুবই সহজ, তোমরা জানো, আমিও জানি, তোমরাও জানো, সহজ। বাট আমি এমন কিছু শেখাতে চাই আজকে যাতে করে তোমার প্রশ্ন এমসিকিউ এবং সিকিউতে কিছুটা সহজবোধ্য মনে হয়। তাহলে দেখো, স্থায়ী মূল কণিকা কি কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা সবাই জানি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এটা নিয়ে আর কোনো কথাবার্তা বললাম না, এগুলো এসএসসিতে পড়তে পড়তে শেষ, দেখাবো তোমাদেরকে। এরপরে দেখো অস্থায়ী মূল কণিকা। এই অস্থায়ী মূল কণিকা আমরা মনে রাখার জন্য একটা মনে রাখতে পারি। আমরা আমাদের বিখ্যাত কেমিস্ট্রি প্লাস বইতে, হোসাইন আলী ভাইয়ের কেমিস্ট্রি প্লাস বইতে একটা বিখ্যাত একটা লাইন আছে। কেমিস্ট্রি প্লাস বইটা আমার কাছে আছে কিনা? এই সবুজ কেমিস্ট্রি প্লাস বইটা কই রে? আমি একটু দেখি আমার ভাইয়ের বই। আচ্ছা, পাইছি। এই যে কেমিস্ট্রি প্লাস বইটা আমার খুবই পছন্দের একটা বই, কেমিস্ট্রি। এই বইতে আমার ভাই একটা খুব ছন্দ দিয়েছে, সেটা হচ্ছে নিউ আন্টির ফাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তাহলে তুমি যদি অস্থায়ী মূল কণিকা মুখস্থ করতে চাও, তাহলে এই বৈশিষ্ট্যটা তুমি খুব সহজভাবে শিখতে পারো। নিউ আন্টির ফাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। তাহলে দেখো, নিউ মানে নিউট্রিনো, আন্টি মানে অ্যান্টোনিউট্রিনো, ফাজি মানে ফোজিটন, মেয়ে মানে ম্যাসন, গ্রেভিটন, তারপর বোসন, তারপর হচ্ছে মিওন, তারপর পাইয়ন। বাট এই ছন্দটা যে মুখস্থ রাখতে হবে তা না, তারপরে তোমার মতো করে মনে রাখতে পারো, কারণ এখান থেকে প্রতি বছরই এমসিকিউ আসে, এটা একটু মাথায় রাখবা। তো এবার আসো, এই জায়গা থেকে আমি কিছুক্ষণ আগে বললাম যে পরমাণুর মূল কণিকাকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, যেটাকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বলি, আর অস্থায়ী মূল কণিকা। এখন প্রশ্ন হচ্ছে এই মূল কণিকাগুলো কি, মানে এটা কিভাবে হচ্ছে? তো দেখো, মানে মজার ঘটনা, এই যে আমি এখন আমার এখানে আলো পড়ছে, এই আলোর মানে মৌলিক যে ছোট ছোট কণা, এটাকে ফোটন বলা হয়, যে ফোটন বলা হয়। এই কণাটা আমার গায়ে পড়ছে বিদায় আমাকে একটু উজ্জ্বল ঝকঝকে তকতকে লাগছে, ফাইন, ওকে ফাইন, ডান। বাট এই কণাটাকে আমি ধরে রাখতে পারতেছি? ধরতে পারতেছি? নো, নেভার, আই ক্যান ডু ইট। আমি এটা করতে পারছি না। হোয়াট? কেন 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 এটা কেন করতে পারছি না? কারণ এটা অস্থায়ী, এখানে পড়লে সেটা বেনিশ হয়ে যাচ্ছে। যদি ধরা সম্ভব হতো, তাহলে আমার এখানে বিদ্যুতের অভাব হইতো না। কেন অভাব হইতো না? কারণ আমি ধরে রেখে আবার রাতের বেলা আবার সূর্যের আলোটা, ফোটনগুলো ধরে রাখতাম, রাতের বেলা আমি আবার এগুলোকে ছাড়তাম, আবার গ্রহণ করতাম, এরকম করতাম। বাট এটা ইম্পসিবল, সম্ভব না। তদ্রূপভাবে পরমাণুতে যে মৌলিক এই কণাগুলো উৎপন্ন হয়, সেটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়। এই কারণে এটাকে অস্তিত্ব পাওয়া যায় না। এই কারণে এটাকে বলা হয় কি বলতো? অস্থায়ী মূল কণিকা। কি বলা হয় বলতো? অস্থায়ী মূল কণিকা। তো তাহলে আমরা অস্থায়ী মূল কণিকার আমরা কয়টা দিলাম? এই যে নিউট্রিনো। এই নিউট্রিনোটা একটু ভালো করে খেয়াল করো, এটার আবিষ্কার করছে কে? এটার আবিষ্কার করছে ফার্মি বিজ্ঞানী। আবিষ্কার মানে কি, কে এটা সর্বপ্রথম দেখতে পেয়েছে? ফার্মি। অ্যাকচুয়ালি ফার্মি না, এটা সম্ভবত ফার্মি 1900 বা 1933 সালে সম্ভবত এটা প্রস্তাব করেছে। বাট এর আগে মনে হয় 30 সালে একজন প্রস্তাব দিয়েছেন, যে মানে সম্ভাব্য চিন্তা করেছিলেন, হতে পারে। বাট এটা নিয়ে এত টেনশন করতে হবে না। বাট এই ফার্মিটা
এটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্নে এসেছিল যে নিউট্রিনো কণাটা কে আবিষ্কার করেন বা কে করেন, এটা তোমার এই ফার্মির এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে আরেকটা জিনিস, আমরা এই যে মেসন কণা, আমি আসলে চেষ্টা করব যে আমি বারবার বলছি আমরা যে টপিকগুলো পড়াবো সেটার সাথে যে সারাউন্ডিংসগুলো আছে সেই জিনিসগুলো আমরা তোমাকে অ্যাকুমুলেট করে তোমাকে উপস্থাপন করতে চেষ্টা করবো, যাতে করে আমরা যখন প্রশ্ন সলভ করব তখন যাতে তোমার কোনো প্রবলেম না হয়। কারণ প্রশ্ন সলভে প্রবলেম না হলেই তুমি পারবা। শিক্ষার মৌলিক উদ্দেশ্য নাসানাসি না, শিক্ষার মৌলিক উদ্দেশ্য কোথাও কি করা না, যে বিরিয়ানি খেতে যাওয়া না। শিক্ষার মৌলিক উদ্দেশ্য হচ্ছে, মেইন উদ্দেশ্য হচ্ছে শিখতে যাওয়া। টিচারের বিহেভিয়ার, যে আমি একটা কলাম লিখতেছিলাম, আমি গতকাল বসে বসে লিখতেছি, হয়তো কয়েকদিন আর প্রকাশিত হবে ইনশাল্লাহ। সেখানে যে শিক্ষার মৌলিক উদ্দেশ্যটা কি, মানে আমাদের সমাজটা বা আমরা বাংলাদেশে আমরা শিক্ষাটাকে কিভাবে আমরা নিচ্ছি। বাট আমাদের যে একটা ক্লাস 1 থেকে আমার যে 12 ক্লাস পর্যন্ত এই সময়টা একটা স্টুডেন্ট লাইফে বা একটা মানুষের লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ, বিল্ড আপের সময়। এই বিল্ড আপের ব্যাপারটা যদি একটা বাজে মানুষের হাতে পড়ে তাহলে তোমার লাইফটাই তো নষ্ট। কারণ এটা তো বিল্ড আপের সময়, এই সময় যদি একটা বাজে মানুষের হাতে তুমি পড়ো তাহলে তোমার লাইফটা তুমি কি শিখবা। মানে একটা যে মৌলিক উদ্দেশ্য আছে, শিক্ষকের যে একটা আলাদা রকম ব্যক্তিত্ব রয়েছে, সেটা যদি না থাকে তাহলে শিক্ষা কেন। এই ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ, আমাদের সমাজকে ভাবতে হবে, আমাদের দেশকে ভাবতে হবে, আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন তাকে ভাবতে হবে যে আমরা আমাদের বাচ্চাগুলোকে কার হাতে তুলে দিচ্ছি, কাকে থেকে তারা শিখছে, তারা কি শিখছে, ব্যক্তিত্ব শিখছে না মানবতা শিখছে, নাকি তারা মানে আলাদা রকমের যে একটা যে চারিত্রিক যে গুণাবলী রয়েছে সেগুলো শিখতে পারবে। সো শিক্ষার মৌলিক উদ্দেশ্যগুলো কিন্তু শুধু পড়াশোনাই শিক্ষা না, পড়াশোনার সাথে অন্য সারাউন্ডিংসও আছে। মানে আমি যদি বিষয়টাকে যদি আরেকটু সহজ করে বলি, যেমন আমার তো আলহামদুলিল্লাহ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডাতে মানে শিক্ষকদের সাথে কাজ করা, স্টুডেন্টদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো আমি ওখানে দেখেছি, আমি যত পিএইচডি ডিগ্রি হই বা যাই হই না কেন, বাট আমি যদি ক্লাস 1 থেকে যদি 12 ক্লাস পর্যন্ত কোনো বাচ্চাকে পড়াতে যাই, আমাকে অবশ্যই সার্টিফিকেট নিতে হবে গভর্নমেন্ট থেকে। মানে আমার যত ডিগ্রি থাকুক না কেন, আমার সার্টিফিকেট নিতে হবে। কেন নিতে হবে? কারণ আমি একটা বাচ্চাকে যে পড়াচ্ছি সেটার যে মানদণ্ড আছে সেটাকে আমি মেনটেন করতেছি কিনা, সার্টিফিকেট নিতে হয়। বি কেয়ারফুল, জিনিসগুলো একটু ব্যাপারগুলো মাথায় রাখবা। আচ্ছা, কেউ কথা বলে না, আমি বললাম, আজকে আমি বললাম, শিক্ষক হিসেবে বললাম। সো আমরা সবাইকে সচেতন থাকতে হবে, যে যার জায়গা থেকে আমরা আছি, যেখানে আছি, আমাদের এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে এবং আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে আমাদেরকে, যে আমাদের উদ্দেশ্যটা আসলে কি। ওকে ফাইন, অনেক কথা বলে বললাম, সরি। এবার আমি যেটা বলছিলাম, দেখো যে এই এখন আসো মেসনের যে আদানটা, মেসনের আদানটা 3 ধরনের মেসন আদান হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক আদান হতে পারে। তারপরে আমি যদি একটু সহজ করে বলি, 3 ধরনের, একটা পাই মেসন, এটাকে 3 ধরনের আদান থাকতে পারে। একটা হচ্ছে ধনাত্মক, ঋণাত্মক এবং চার্জ ইন জিরো। এই 3 ধরনের চার্জ থাকবে। এটাও একটা ভর্তি পরীক্ষায় এসেছে, একটা ভর্তি পরীক্ষায় এই টপিকগুলো এসেছে, একটু মাথায় রাখবে, এই ব্যাপারটা একটু আসছে, পরীক্ষা আসছে। ফাইন, এবার আরেকটা জিনিস তোমার গুরুত্বপূর্ণ, নিউক্লিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যে পজিট্রন যেটা বলি, যে পজিট্রনটাকে 2 ভাবে লেখা যায়। সেটাকে আমরা নর্মাল সঙ্গে যদি বলি বিটা প্লাস বলতে পারি একটা। দ্বিতীয় নম্বর হচ্ছে ইলেকট্রন এ দিয়ে, এখানে +1 দিয়ে 0, পজিট্রনের সংকেত এগুলো, এটা বা এটা। আরেকটা হতে পারে, সেটাকে আমরা বিটা দিয়ে, এই জায়গাতে বিটা হয়, এটা বি নয়, মনে রাখবা এটা বিটা, এটা একটু মনে রাখবা, এই যে বিটা জেন, এখানে +1 0। সো এই পজিট্রনকে আমরা 3 ভাবে লিখতে পারি, একটা, দুইটা, তিনটা। এটা লাগবে কোথায়? এটা লাগবে আমরা যখন নিউক্লিক বিক্রিয়াগুলো সলভ করতে যাব তখন লাগবে। এখন অনেকে বলতে পারে স্যার ইলেকট্রনের প্লাস, হ্যাঁ পজিট্রনের চার্জ, এটাই মাথায় রাখতে হবে। এবার দেখো, যদি আমি বিটা কণা বলি, যে বিটা কণা, শুধু বিটা কণা যদি বলি, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ইলেকট্রন 0, এখানে -1। তো এটাকে বিটা দিয়ে, এখানে 0 দিয়ে -1, এটাও দিতে পারো, এটা অথবা এটাও লিখতে পারো। এখন এই জিনিসটা লাগবে কোথায়? এটা লাগবে হচ্ছে আমাদের যখন আমরা নিউক্লিক বিক্রিয়া পড়তে যাব তখন এই সমীকরণগুলো আমার লাগবে। সো এই কারণে তোমাকে এটা এখানে পড়িয়ে নিলাম, এই জায়গাতে পড়ে নিলাম। ফাইন। তো সো আমরা এখানে এটাই আমাদের লাগবে, এই টপিকগুলো। এবার আমরা দেখব আরেকটা কোন আবিষ্কার, হ্যাঁ আচ্ছা ফাইন, এতটুকু। এবার আসো আমরা একটু এখান থেকে দেখবো, তোমরা যেই জায়গায় যেই কাজটা করবা, খাতা যদি লিখো, এখান থেকে তোমরা আসবা। দেখো মূলকণিকায়, যে মূলকণিকাটা দেখো, যে স্থায়ী মূলকণিকা, অস্থায়ী মূলকণিকা এবং কম্পোজিট কণিকা। এখন প্রশ্ন হচ্ছে কম্পোজিট কণিকা কি? কম্পোজিট মানে হচ্ছে, আমরা সবাই জানি যে কম্পোজিট মানে কি, আমরা যখন অনেক কিছুকে যখন একসাথে মিক্সচার করো, কম্পোজিট সার নামে একটা আছে, নিশ্চয়ই তোমরা হয়তো জানো। একাধিক মৌলিক কণিকার মিশ্রণ আচরণ করবে একটা মাত্র কণার মতো, তখন সেটাকে কম্পোজিট কণা বলে। একটু ওয়ালাইকুম আসসালাম সাকওয়াত্রণী, আচ্ছা ফাইন। এবার তাহলে একটু খেয়াল করো যে কম্পোজিট কণা কাকে বলে। কম্পোজিট কণা হচ্ছে একাধিক, যে একটু মনে রাখতে হবে, যে একাধিক মৌলিক কণিকা বাট আচরণ করবে, একাধিক মৌলিক কণার মিশ্রণ, বাট আচরণ করবে কার মতো? একটা মাত্র কণার মতো। এরকম কণার মধ্যে আলফা কণা। এই আলফা কণাটা হিলিয়াম থেকে, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা সাধারণত আলফা কণা হিসেবে জানি। যেহেতু আমরা আলফা কণা পরীক্ষা, যেটা আমরা কোথায় পড়েছিলাম, আমরা পড়বো ইনশাল্লাহ,
রাদারফোর্ডের পরমাণু মডেলে আমরা আলফা কণা পরীক্ষাটা পড়বো, সেখানে এই আলফা কণাকে এটা দ্বারা চিহ্নিত করা যায়। তাহলে এটাকে নর্মালি আমরা এইভাবে লিখি যে বা এখানে আলফা লিখি। এখন প্রশ্ন হচ্ছে এই আলফা কণাটা এর মধ্যে দুইটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে। আলফা কণার মধ্যে দুইটা প্রোটন, দুইটা নিউট্রন। বাট এই কণার মধ্যে কোনো ইলেকট্রন নাই। দেখো কোনো ইলেকট্রন নাই, কোনো ইলেকট্রনহীন এটা, কারণ ইলেকট্রন যেটা ছিল সেটা চলে গেছে। আমরা জানি কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় তখন সেটা ধনাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। তাহলে তার কাছে দুইটা, যতটা প্রোটন থাকে আমরা জানি ততটা ইলেকট্রন থাকে। বাট যদি ইলেকট্রন চলে যায় তখন 2+ হলো। তাহলে এটা আলফা কণার, এটা এমসিকিউতে আসতে পারে, এই কারণে বলে দিলাম। এরপরে দেখো ডিউটেরন কণা। আচ্ছা সবাই একটু খেয়াল করো, অনেকে আমরা ডি লিখি, এটাকে ডি লিখি, ওকে ফাইন। বাট মনে রাখবা এটা মূলত হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর যদি 2 হয় তখন সেটাকে ডিউটেরন বলা হয়। আমি আবারও বলছি, হাইড্রোজেনের ভর যদি 2 হয়। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে, আমরা তোমাদের বইতে যেটা লেখা আছে, তোমরা 7টা আইসোটোপ পড়েছো, যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তোমরা এই 3টার সম্পর্কে নাম জানো। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি হাইড্রোজেনের ভর 2 হয় তখন এটার নাম হচ্ছে ডিউটেরন। এখন প্রশ্ন হচ্ছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখি হাইড্রোজেন লিখে 2 লিখে 1 লিখতে পারি, অথবা এটা। তো যেহেতু আমরা মানে ডি লিখি, ডি অ্যাকচুয়ালি কোনো কি না বলো, ডি অ্যাকচুয়ালি কোনো পরমাণুর অস্তিত্ব না, এটা মূলত হাইড্রোজেন। হাইড্রোজেনের ভর যদি 2 হয় তখন এটাকে ডিউটেরন বলা হয়। এখন আমাদের মাঝে মাঝে এমসিকিউতে একটা প্রশ্ন আছে, ভারী পানির সংকেত কি? তাহলে ভারী পানি মানে কি বলতো? D2O। আমরা সবাই জানি যে D2O, এই যে D2O মানে H2O। তো H2O এর মধ্যে ডি ব্যবহার করা হচ্ছে একটা মাত্র কারণে, যেটা এটা ভারী সেটা বোঝা যাওয়ার জন্য। তো সেই কারণে আমরা ডি মানে মূলত হচ্ছে হাইড্রোজেন, বাট তার ভর হচ্ছে কত বলতো? ভর সংখ্যা কত? 2। আমি আবার বলছি ভর সংখ্যা 2। তো তার মানে এটা হচ্ছে D2O মানে কি বলতো? ভারী পানির সংকেত। তাহলে আমি এখানে লিখতে পারি ভারী পানির সংকেত। এই যে ভারী পানির সংকেত হচ্ছে D2O। একটু মনে রাখবা, ভারী পানির সংকেত কি বলতো? D2O। মনে থাকবে কিনা বলো? ওকে ফাইন, এই ভারী পানির সংকেত হচ্ছে D2O। ওকে, এবার আমরা গেল। এবার দেখো তোমাদের এই জিনিসগুলো লাগবে না, এটা অনেকগুলো বোর্ডে এখানে এই জিনিসগুলো তোমাদের লাগবে না, এটা না হলেও চলবে। এটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন এবং নিউট্রন কিভাবে তারা একে অপরের সাথে থাকে, এই ধরনের কিছু কণা কোয়ার্ক হয়। কোয়ার্ককে আবার 2 ভাগে ভাগ করা হয়, স্থায়ী এবং অস্থায়ী। তো এই ব্যাপারগুলো সাধারণত এখনো আসে নাই তেমন একটা বোর্ডে, বা বোর্ডে তো আসছে, প্রশ্নই আসে না, বাট অ্যাডমিশন টেস্টও দেখা যায়নি। সো এটা তোমরা স্কেপ করতে পারো, তুমি মূল এই ব্যাপারগুলো তুমি দেখতে পারলে তোমার হবে, তাহলে আর কোনো ঝামেলা নেই। এবার আসো আমি তোমাদেরকে দেখাবো। আমি জানি না তোমরা এনজয় করছো কিনা, কোনো প্রবলেম হলে একটু জানাতে পারো আমাকে। কারো যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে আমাকে বলতে পারো। আমি জানি না, একতরফাভাবে শুধু ক্লাসই নিতে। আচ্ছা, কারো যদি কোনো ইয়ে থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি দেখবো, কমেন্ট করে জানাতে পারো। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। এবার আমরা একটা বেসিক জিনিস জানবো। যে বেসিক জিনিসটা হচ্ছে, আমি একটু দেখাচ্ছি। সেই বেসিক জিনিসটা হচ্ছে, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, যে যখন আমরা কোনো একটা পরমাণু লিখি, দেখ কোনো একটা পরমাণু লিখি, পরমাণু এটাকে আমরা, এটা খুব এসএসসিতে পড়েছো, তোমরা এসএসসিতে পড়েছো, তারপরেও লাগবে, কারণ আমি কিছুক্ষণ পরে যখন আমি প্রশ্ন সলভ করাবো তখন এই বিষয়গুলো আসবে, এই কারণে এটা লাগবে, একটু মাথায় রাখবা। তাহলে দেখো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে জেড, আমরা সবাই জানি এখানে চার্জ মানে কি প্লাস মাইনাস যে কোনোটাই হতে পারে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এই মানে কি? এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা কার কার সমষ্টি? এটা হচ্ছে ভর সংখ্যা, যে ভর সংখ্যা। এখন দেখো ভর সংখ্যা এবং ভর, এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, একটু মাথায় রাখবা। ভর সংখ্যা হচ্ছে নাম্বার, প্রোটন এবং নিউট্রনের নাম্বার, বাট ওই ভর সংখ্যাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন 1 মোল পরিমাণ হয়। খেয়াল করে 1 মোল পরিমাণ। আর 1 মোলে অণু বা পরমাণু থাকে কয়টা? যদি পরমাণু 6.02 × 10⁻23। সো দিস ইজ ইউর ফ্যাক্ট। সো ভর সংখ্যা এবং ভরের মধ্যে ডিফারেন্সটা কোথায়? যখন তুমি ভর সংখ্যাকে গ্রামে প্রকাশ করবা তখন সেটা 1 মোল হয়ে যায়। মোল আমরা তখন অত গ্রাম পার মোল। যেমন মনে করো আমি যদি বলি যে সোডিয়াম এখানে লিখলাম, এখানে 23 লিখলাম, এখানে 11 লিখলাম। যখন আমরা 23 লিখবো তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমার প্রোটন হচ্ছে কয়টা বলো? প্রোটন হচ্ছে আমার 11টা। নিউট্রন কয়টা? নিউট্রন হচ্ছে এই যে এ থেকে আমরা নিউট্রন সবাই জানি, নিউট্রন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা কত? যে ভর সংখ্যা থেকে, যে ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের যোগফল, প্রোটন প্লাস নিউট্রনের যোগফল, এই সংখ্যার যোগফল। আর এটা আমরা যখন নিউট্রন হবে তখন ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই নিউট্রন সংখ্যা পাবো। যদি আমরা যে ইলেকট্রন সংখ্যা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে একটা ব্যাপার আছে, যে ইলেকট্রনটা বের করতে যে ক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে, যে আমাদের চার্জ আছে প্লাস বা মাইনাস, যে চার্জ আছে যদি প্লাস সাইন থাকে তার মানে মনে করতে হবে যে ইলেকট্রন চলে গেছে বাহিরে।
কারণ একটা পরমাণুতে প্রোটনটা কোনো মুভমেন্ট হচ্ছে না, প্রোটন কেন্দ্রে থাকতেছে, বাট এটাকে সরাইতে গেলে প্রচুর পরিমাণে এনার্জির দরকার হয়। ওই এনার্জিটা হচ্ছে নিউক্লিক এনার্জি। সো আমি প্রোটনটা তোমার চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে কোনটা? ইলেকট্রন। তো পরমাণুর বাহিরে ইলেকট্রন থাকে, যদি ইলেকট্রন বাহিরে চলে যায় পজিটিভ চার্জে চার্জ দিতে হবে, আর পরমাণুর ইলেকট্রন যদি বাহির থেকে আসে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। যেমন মনে করো এই যে এটা নিরপেক্ষ একটা পরমাণু, কারণ এখানে কোনো চার্জ নাই। তো চার্জ যদি না থাকে, 11টা প্রোটন, এখানে একটু খেয়াল করো যে 11টা প্রোটন আছে, তাহলে আমি এখানে 11টা লিখে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা প্রোটন আছে, তাহলে ইলেকট্রন কয়টা থাকবে? তাও 11টা। এই যে ইলেকট্রনটা 11টা, আমি একটু বুঝার জন্য তোমাকে লিখলাম। এখন আসো তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে এখানে যদি একটা ইলেকট্রন বাইরে চলে যায় তাহলে একটা ধনাত্মক চার্জ, মানে একটা চার্জ কি হয়ে যায় বলো, একটা প্রোটন সংখ্যা নিঃসঙ্গ হয়ে যায়, তার মানে ইমব্যালেন্স হচ্ছে, নিঃসঙ্গ হয়ে যাচ্ছে। তো নিঃসঙ্গ মানে কি, ওইটা চার্জ পুরো পরমাণু চার্জ আকারে থাকবে। আর যদি এমন থাকে যে বাহির থেকে একটা ইলেকট্রন আসে, তো মনে করো আমি যদি বলি যে ফ্লোরিনের, তো ফ্লোরিনে আমরা সবাই জানি যে প্রোটন হচ্ছে কয়টা? প্রোটন হচ্ছে 9টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 1 2 3 4 5 6 7 8 এই 9 ইলেকট্রনও 9টা। ইটস ওকে, ইলেকট্রনও 9টা আমি লিখলাম, ইলেকট্রন 9টা আমি লিখলাম। বাট এখান থেকে বাইর থেকে যদি একটা আসে, বাহির থেকে একটা আসা অষ্টক পূরণের জন্য, তাহলে তার চার্জ নেগেটিভ হবে। তো তার মানে নেগেটিভ হওয়া মানে বাহির থেকে আসা, আর পজিটিভ হওয়া মানে ভিতর থেকে চলে যাওয়া, ইলেকট্রন চলে যাওয়া। তো কোনো একটা পরমাণুতে তাহলে এটা যতটা প্রোটন থাকবে তার সমসংখ্যক ইলেকট্রন সংখ্যা 11 থাকবে। কিন্তু যদি বিষয়টা এমন হয়, যেমন আমি অক্সিজেন 2 এখানে 8 লিখলাম, এখানে লিখলাম আমি 16, তাহলে এখান থেকে আমি কি পাবো? যে ইলেকট্রনের সংখ্যাটা আমি পাবো 10। কেন 10টা? কারণ তার মধ্যে 8টা প্রোটন ছিল, 8টা ইলেকট্রনও থাকবে, বাট 2টি ইলেকট্রন বাহির থেকে এসেছে চার্জিত হয়ে, তাহলে তার ইলেকট্রন সংখ্যাটা যোগ হলো, তাহলে এখানে 10 হলো। আর এখানে যদি আমি ভর সংখ্যা বলি, তাহলে এত সমান হচ্ছে 16। তারপরে যদি আমি এখানে নিউট্রন সংখ্যা বলি, তাহলে এখানে 16 থেকে 8 বিয়োগ যাবে, সমান হচ্ছে 8 হবে। সো এইভাবে আমরা খুব সহজে একটা পরমাণুতে, তাহলে জেড মানে পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা প্রোটন সংখ্যা বলি, জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, যেটাকে প্রোটন সংখ্যা বলি। একটা পরমাণুতে, বেসিক্যালি নিরপেক্ষ পরমাণুতে যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটাই প্রোটন থাকবে। আমি আবারও বলছি, একটি পরমাণুতে যতটাই ইলেকট্রন থাকে ঠিক সমসংখ্যকই কি থাকবে বলো, প্রোটন থাকতেছে। বাট যদি নিরপেক্ষ হইতে হবে, যদি আমরা চার্জিত হয়ে যায়, ইলেকট্রন চলে যায়, তাহলে ধনাত্মক চার্জে চার্জ দিতে হবে। যদি ইলেকট্রন বাহির থেকে আসে, ঋণাত্মক চার্জে চার্জ দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। মাথায় ঢুকছে কিনা একটু জানো, তাড়াতাড়ি জানো, মাথায় ঢুকছে কিনা একটু আমাকে ভালো করে জানো। ওকে, ডান। এবার আসো, আমরা এতটুকু আমরা পড়লাম, এবার আমরা দেখবো এর পরেরটা। এবার আমরা এমসিকিউ ধরতে পারি। এমসিকিউতে তুমি দেখো, দেখি কে কে পারো, একটু কমেন্ট করে জানাইও যে এটাতে ইলেকট্রন কয়টা আছে আমাকে জানাবা, প্রোটন কয়টা আছে জানাবা, নিউট্রন কয়টা আছে জানাবা, ভর সংখ্যা কত আছে জানাবা। দেখি এই চারটা, এটার জন্য জানাও। আর এটা তো এই মাত্র করাই দিলাম, এটা 18 ছিল। আচ্ছা, এটা তো পারবা। এটাতে একটু জানাও তো যে হিলিয়াম 2+, এই যে হিলিয়াম 2+-এর কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, কয়টা নিউট্রন। কেউ যদি ক্লাস করে থাকো তাহলে একটু কষ্ট করে একটু জানাও, দেখি কি অবস্থায়, আমাকে একটু জানো, দ্রুত জানাও কি অবস্থা, আমাকে একটু জানাও। দেখি কে কারা কারা ক্লাস করতেছো তারা একটু জানাও, দেখি কি অবস্থা, আমার একটু জানাও। কারা কারা ক্লাস করতেছো তারা একটু আমাকে একটু জানাও, দেখি কি অবস্থা, আমাকে জানাও, দেখি পারো কিনা। আর তোমরা যারা এটা দেখতেছো একটু শেয়ার করে দাও, আশা করি উপকৃত হবা ইনশাল্লাহ। আমরা প্ল্যানিং করেছি তোমাদের গুণগত রসায়নটা আমরা লাইভে শেষ করে দেব শনি সোম বুধবার ইনশাল্লাহ, যদি সব কিছু ঠিক থাকে। সন্ধ্যা 7:30টায় আমাদের লাইভ হবে ইনশাল্লাহ, লাইভ হবে। এই লাইভে তোমরা উপস্থিত থাকবা। আর তোমরা যারা আর্থিকভাবে যাদের প্রবলেম আছে, আমি একটু রিকোয়েস্ট করব, আর্থিকভাবে যাদের প্রবলেম আছে তাদের জন্য আমি অবশ্যই, আমরা অনেক কাজ করি, বিশেষ করে গ্লোবাল টিচার্স প্রাইজ অ্যাওয়ার্ডের আলাদা আমাদের একটা ফাউন্ডেশন আছে, এটা অনেকেই জানে না। আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে গত বছরও 30 লক্ষ টাকা স্কলারশিপ দিয়েছি। এটা হয়তো আমরা বলি না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো বলার কিছু না, এগুলো তো জাস্ট স্টুডেন্টের সাথে কমিউনিকেশনের বিষয়। গত বছর আমরা 30 লক্ষ টাকা, প্রতি বছরই আমরা একটা অ্যামাউন্ট থেকে, আমাদের একটা ফাউন্ডেশন আছে ওখান থেকে। এরপরে প্রতিজ্ঞার পক্ষ থেকে আমাদের মৌমিত আছে, তারপর হচ্ছে আমাদের রনি ভাই আছে, তারপর হচ্ছে আমাদের যারা আছে এখানে তারাও খুবই আন্তরিক। তোমাদের যদি কারো কোনো স্পেশাল, যদি কোনো ধরনের কোনো রিকমেন্ডেশন লাগে, বিশেষ করে যাদের আর্থিকভাবে যাদের প্রবলেম আছে, ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্ভ করব, ইনশাল্লাহ সার্ভ করব। তোমাদের টাকা পয়সার জন্য তোমাদের পড়াশোনা থেমে থাকবে না, ইনশাল্লাহ থেমে থাকবে না, আমরা আছি। সো তোমাদের দরকার হচ্ছে তোমাদের আমাদের এই মেসেজগুলো
তোমাদের যাদের তোমাদের বন্ধু বান্ধব যারা একটু মনে করতেছে অনেকে বলতে চায় না বা বলতে পারে না, বা এই ধরনের অনেকেই আছে, আমরা হয়তো যেটা দেখি না। তো আমাদের কাজ হবে আমাদের ওই বন্ধু বান্ধবগুলোকে জানিয়ে দেওয়া বিষয়টা, যাতে করে ওরও উপকৃত হয়। আমরা চাই একটা বেটার এনভায়রনমেন্ট, শিক্ষাটা সবার জন্য হোক, সেটা চাই। ঠিক আছে, একটু মাথায় রাখবা সবাই। ফাইন, আমাদের এখানে খুব সুন্দর একজন আনসার দিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে সজীব রানা আনসার দিয়েছে, সাইদ মোহাম্মদ হাসান মাশাল্লাহ আইডি থেকে আনসার দিয়েছে, ইলেকট্রন সংখ্যা 0। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার আমরা আইসোটোপে যাব। আমি একটু আইসোটোপ বলার আগে আমি একটু ইয়েতে যাই। তোমরা একটু বেসিকটা একটু চিন্তা করো, তাহলে তোমাদের আশা করি বুঝবা আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ ব্যাপারটা হচ্ছে, যদি একটু চিন্তা করো আইসোটোপ, এই যে আইসোটোপটা কি, দেখো আইসোটোপ হচ্ছে একটা মৌল। তার মানে একটা মৌল যদি হয়, দেখো একটি মৌল, এই যে একটি মৌল বলতে কি বোঝায়, তার মানে তার কি কনস্ট্যান্ট থাকবে, তার প্রোটন সংখ্যা কনস্ট্যান্ট। যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা কি থাকবে, প্রোটন সংখ্যা, আমি বাংলাতে লিখি, প্রোটন সংখ্যা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কোন একটা মৌলকে চিহ্নিত করা যায়, আমি আবার বলছি, কোন একটা মৌলকে, নট মৌলকে যদি চিহ্নিত করা যায়, আমরা সবাই জানি যে তার প্রোটন নাম্বারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই পৃথিবীতে যতগুলো মৌল আছে, প্রত্যেকটা মৌলেরই প্রোটন নাম্বারটা কনস্ট্যান্ট, এটা কখনোই চেঞ্জ হবে না। তাহলে যদি কোনো কারণে প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যায়, তাহলে পরমাণুটাই চেঞ্জ হয়ে যাবে। সো এই কারণে একই মৌলের, আমি এখানে একই মৌল বলা উচিত, একটি মৌল বলা উচিত না, একই মৌল বলা উচিত। একই মৌল, এই একই মৌলের কি থাকবে বলতো, তাহলে প্রোটন সংখ্যা এক থাকে, যে প্রোটন সংখ্যা একই থাকে, এই যে একই থাকে। তাহলে কি ভিন্ন থাকে, যদি এই যে নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে, এই যে ভিন্ন থাকে, তাহলে এটা নিউট্রন সংখ্যা ভিন্ন হয়ে যাওয়া মানে হচ্ছে ভর সংখ্যা ভিন্ন হয়ে যাওয়া। কারণ আমরা সবাই জানি প্রোটন আর নিউট্রনের যোগফল হচ্ছে কি বলতো, প্রোটন এবং নিউট্রনের যোগফল হচ্ছে ভর সংখ্যা। তো সেক্ষেত্রে এই ভর সংখ্যা যদি ভিন্ন হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পেলাম, তাহলে প্রোটন সংখ্যা একই অথবা একই মৌলের ভিন্ন ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু সমূহকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তারা পরস্পরের আইসোটোপ, মানে একজনের সাথে অন্যজনের আইসোটোপ। তো তার মানে এখানে আমি সহজ কথা যদি বলি, এই পৃথিবীতে 1300-র মতো আইসোটোপ রয়েছে, তার মধ্যে দুইটা মৌলের আইসোটোপটা, আমি আবারও বলছি, দুইটা মৌলের আইসোটোপটা একটা, যেমন সোডিয়াম এবং হচ্ছে সাধারণত, এটাতে তোমাদের অ্যাকর্ডিং টু ইউর বুকস, তোমার বই অনুসারে রেফারেন্স দিচ্ছি। আমরা যখন একটু হায়ার লেভেলে যাব, তখন আমরা এটা কম বেশি এটা ডিফারেন্স দেখতে পাবো, বাট আমাকে ফলো করা উচিত তোমার যে বইটা আছে, আমার জানানো উচিত যে কোনটা কোনটা হতে পারে সম্ভব। বাট আমার যেটা বলা উচিত যে তোমাদের বইতে বা অ্যাডমিশন টেস্টে এসেছে এরকম প্রশ্নের মধ্যে, আমরা সোডিয়াম এবং স্বর্ণের এই দুইটার স্থায়ী আইসোটোপ, যে স্থায়ী আইসোটোপ, অর্থাৎ আইসোটোপ একটি, যে আইসোটোপ বলা যায় না, আইসোটোপ নাই বললেও চলে, কারণ আইসোটোপ হইতে হলে তো ভর সংখ্যা ভিন্ন হইতে হয়, এটা বলা যায়। বাট এইখানে এইটা এবং এটা এমসিকিউতে আসছে, অ্যাডমিশন টেস্টে অহরহ আসছে, আমি দেখাবো তোমাদেরকে অ্যাডমিশন টেস্টে আসছে। তো তাহলে এই আইসোটোপের সংখ্যাটা হচ্ছে প্রায় 1300, যে 1300, প্রায় 13, এটাও এমসিকিউতে আসছে, অ্যাডমিশন টেস্টে বোর্ডে এমসিকিউতে আসছে। তো সো এখানে তোমাকে এই টপিকটা থেকে ভাইস ভার্সা তোমাকে প্রশ্ন প্যাটার্ন মানে উল্টে দিতে পারে, মানে একটার সাথে আরেকটা তোমার কি করতে পারে, যে ভাইস ভার্সা তোমার প্রশ্নগুলোকে একটু প্যাচ করতে পারে। এই প্যাচ করলে তুমি তখন কি করবা আমাকে জানো, তুমি তখন কি করবা আমি একটু, আচ্ছা একজনে বললো যে হিলিয়ামের কোনটা কত একটু বুঝাই দিতাম না, আচ্ছা 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 ঠিক আছে, আমি একটু বুঝাই দিচ্ছি, দাঁড়াও ওয়েট। আচ্ছা হিলিয়ামের দেখো, দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল, দুইটা প্রোটন যেহেতু আছে, দুইটা ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু দুইটা প্লাস হয়ে যাওয়া মানে দুইটা ইলেকট্রন চলে যাওয়া, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 0। আর যেহেতু দুইটা প্রোটন নিচে আছে, প্রোটন নাম্বার Z বলা হচ্ছে, প্রোটন নাম্বার হচ্ছে 2। আর এখানে 4 থেকে 2 বিয়োগ দিলে আমাদের নিউট্রন নাম্বার হচ্ছে 2। আর ভর সংখ্যা মানে হচ্ছে উপরেরটা, তার মানে প্রোটন আর নিউট্রনের যোগফল, তাহলে এটা হচ্ছে এখানে দেওয়াই আছে, তাহলে এটা হচ্ছে 4, এই যে 4, দ্যাটস দ্য কারেক্ট। আই থিঙ্ক হ্যাঁ তোমরা পারবা। এখানেও করে দিই, প্রোটন নাম্বার হচ্ছে 8, নিউট্রন সংখ্যা হচ্ছে 18 থেকে 8 বিয়োগ যাবে, তাহলে 18 - 8, তাহলে সমান হচ্ছে 10 হবে, 10। তারপর হচ্ছে ইলেকট্রন সংখ্যা হবে 8টা, তো আরও 2টা বাড়তি আছে, তো তার মানে 8টা থাকার কথা, আরও 2টা বাড়তি আছে, মানে বাইরে থেকে আসছে ইলেকট্রন, এই কারণে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। এরপরে হচ্ছে নিউট্রন সংখ্যা তো বললাম, ভর সংখ্যা, এবার হচ্ছে ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত হবে, এই যে এর মান হচ্ছে 18। এরপর দেখো এখানে যে প্রোটন সংখ্যা হচ্ছে 31 এবং ইলেকট্রন সংখ্যাও 31। এখানে ইলেকট্রন সংখ্যা বুঝছো, এখানে ইলেকট্রন সংখ্যা 31 কেন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো চার্জ নাই, নিরপেক্ষ, তো চার্জ যদি না থাকে তাহলে 31 হবে। তারপরে দেখো এখানে নিউট্রন সংখ্যাটা হচ্ছে 69 থেকে 31টা বিয়োগ যাবে, বিয়োগ গেলে কত হয়, 38 হবে নিউট্রন সংখ্যাটা।
আর পারমাণবিক ভর সংখ্যাটা হচ্ছে 69। দিস ইজ ইউর কারেক্ট আনসার, আই থিঙ্ক ইউ উইল গেট ইট। ওকে ফাইন, সো লেটস গো। আইসোটোপ, আচ্ছা আইসো মানে একই, টোপ মানে প্রোটন সংখ্যা। আমরা চিন্তা করবো, দেখো সহজভাবে যে একটু দেখাই তোমাদেরকে, আমি দেখাই যে আইসোটোপটা এখান থেকে একটু আইডিয়াটা নাও, যে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা সমান মানে একই, সমান মানে হচ্ছে একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন প্রশ্ন হচ্ছে ভর সংখ্যা ভিন্ন হয় কি কারণে? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে, মানে আইসোটোপ এটাই, নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। ভিন্নতার কারণে, ভিন্নতার কারণে, কারণ আমরা সবাই জানি যে প্রোটনের সাথে নিউট্রন যোগ হয়ে ভর সংখ্যা হয়। যদি নিউট্রন ভিন্ন হয় তাহলে ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাবে। যদি নিউট্রন ভিন্ন হয় কি ভিন্ন হয়ে যাবে? ভর সংখ্যাও ভিন্ন হয়ে যাবে। কিপ আপ মাইন্ড। এরপরে দেখো এই যে বিজ্ঞানী অ্যাস্ট্রোনট, এটাই দেখো এই আইসো মানে যে গ্রিক শব্দ একই, আর টোপ মানে স্থান, এই যে আইসোটোপ একই স্থান। দেখো তো এখানে আমরা এই যে এখানে লেখা আছে সোডিয়াম এবং স্বর্ণ ব্যতীত, ইউ ব্যতীত পৃথিবীতে সকল মৌলেরই একাধিক আইসোটোপ আছে। এটা অ্যাডমিশন টেস্ট এমসিকিউতে অনেকবার আসছে। আর এই পৃথিবীতে প্রায় মানে এটা হচ্ছে আনুমানিক সর্বমোট আইসোটোপের সংখ্যা প্রায় 1300। তাহলে এমসিকিউতে এগুলো লাগবে। তো আইসোটোপ আছে না, প আছে, প মানে প্রোটন সংখ্যা একই। কি একই বলো? প মানে কি? প্রোটন সংখ্যা একই, এটা মাথায় রাখবা। প মানে কি সংখ্যা একই? প্রোটন সংখ্যা একই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে ডান। আইসোটোপের মিনিং কি স্যার? এখন বুঝছো আইসোটোপের মিনিং কি? এই যে ছেলে সজীব রানা, বুঝতে পারছো? সজীব রানা আইডি থেকে মাথায় ঢুকছে কিনা একটু আমাকে জানাবা কনসেপ্টটা আমাকে জানাবা। এবার আমরা আইসোটোপ গেল। এবার আমরা আইসোটোপের বৈশিষ্ট্য আছে, এটা অটোমেটিক্যালি তুমি পারবা। মানে একটু খেয়াল রাখো, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। দেখো যে ভারী আইসোটোপের গলনাঙ্ক গ্যাস পূর্ণাঙ্ক সামান্য বেশি হয়, একটু মাথায় রাখবে, এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসে মাঝে মাঝে। যে ভারী আইসোটোপের কি একই হয় বলতো? গলনাঙ্ক গ্যাস পূর্ণাঙ্ক সামান্য পার্থক্য হয়, যেটা ইগনোর করা যায়, তারপরেও সামান্য পার্থক্য হয়। এই বিষয়টা তোমার মাথায় থাকতে হবে। আমি আবারও বলছি, এই বিষয়টা তোমার মাথায় থাকতে হবে। ঠিক আছে? কি অবস্থা তোমাদের? গান টান গাইতে হবে নাকি বলো? হ্যাঁ, তোমরা আওয়াজ নাই, যদি মনে হয় তাহলে গান টান গাইলাম। বাগানে চড়িতেছে খাসি, আমি তোমায় ভালোবাসি, মানে আমি তোমাদেরকে ভালোবাসি, এরকম বলা যায় তো। এই তো, আরে আল্লাহ কি সুন্দর করে লিখছে সজীব রানা। এই তো আমি একটা গল্প বলি। এবার আমার একটা স্টুডেন্ট একবার মানে পরীক্ষার একদিন আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে। তো প্রশ্নটা জিজ্ঞেস করার পর প্রশ্নের আনসার দেওয়ার ক্ষেত্রে আমি তাকে বললাম যে একটা বকা দিছি। বকা বললাম যে এই আমার সাথে প্রতিটা স্টুডেন্টদের কানেকশন থাকে, 1-to-1 কানেকশন থাকে। বিশেষ করে করোনার সময়ে যখন পড়িয়েছিলাম 2020-21 সালে, যখন দেখবা সর্বপ্রথম বাংলাদেশের স্মার্ট বোর্ড আমার হাত দিয়ে আসা, আলহামদুলিল্লাহ। দুবাই থেকে এনেছিলাম, ওই স্মার্ট বোর্ড এখনও বাসায় আছে। তখন আমি প্রতিটা স্টুডেন্টের সাথে কানেক্টেড থাকতাম। যে এরপরে করোনাকালীনের পরে আমি এই যে ইয়াটা বাদ দিয়েছি, এটা কি বলে, অনলাইনটা বাদ দিয়েছিলাম একটা মাত্র কারণে, যেহেতু শিক্ষকতা করতাম কলেজে, নাসিরাবাদ সরকারি মহিলা কলেজে শিক্ষকতা করতাম অনেক বছর। এরপর ক্যাম্পিয়ন কলেজে শিক্ষকতা করেছি। তো এরপরে এখন দেশ বিদেশে আলহামদুলিল্লাহ শিক্ষকতা মানে করছি, আলহামদুলিল্লাহ যতটুকু আল্লাহ রাখছে। তো এখানে আমার কাছে মনে হতো যে অনলাইনে না স্টুডেন্টদের ম্যানারটা ভালো না। যেটা ম্যানারটা মানে তারা ফেক একটা আইডি থেকে এটা ঠুস করে একটা কথা বলে ফেলবে, যেটা আমার কাছে আসলে মানে অড লাগতো। আমার কাছে একজন শিক্ষক হিসেবে আমার কাছে এটা ভালো লাগতো না। তো তখনই আমি অনলাইনটা একদমই ছেড়ে দিয়েছি, অফলাইনে পড়াতাম। তো এখন চিন্তা করলাম যে আসলে তো স্টুডেন্টদেরকে অনলাইনে পড়ানো উচিত, কারণ অনলাইন তো আর মানে নষ্টদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। আমরা এই কারণে চেষ্টা করব ইনশাল্লাহ যে অনলাইনটাকে একটু পজিটিভ ওয়েতে আমরা আগাতে ইনশাল্লাহ। সেটা হচ্ছে কেটা, এখন অনলাইন মানে হচ্ছে একটু অন্যরকম পরিবেশ, আমরা চাই যে একটা ভালো পরিবেশ আসুক, এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তখন আমি স্টুডেন্টের সাথে 1-to-1 কানেক্ট করতাম। তো কানেক্ট করার পর একটা মেয়ে, এই যে আমার স্টুডেন্টটা এই তো লিখছে, এই কারণে মনে পড়লো। তো সে তাকে বকা দিছি। তো বকা দেওয়ার পর সে আমাকে বললো যে স্যার, এই যে স্যার এভাবে লিখছে, স্যার কষ্ট পাইছি। আমি প্রথমে বুঝি নাই কিরে কাহিনী কি একসাথে লিখছে। আমি বলছি কিরে কি কষ্ট পাইছি, তারপরে পরে বুঝছি মানে বকা দেওয়ার কারণে সে কষ্ট পাইছি। মানে আমি বলছি কিরে কষ্ট পাইছি, ওয়াও জোস তো। যেমন আমরা T2, এই যে T2 আমরা সংক্ষেপে কারো ব্যক্তির নাম যদি T2 হয় আমরা সংক্ষেপে লিখি T2। এখন আমাকে আমাদের সজীব রানা লিখছে এই তো, এই যে E2 মানে এই তো স্যার, মানে ভালো আছে। এরকমই তো না সজীব? আমাকে জানাইও তো, মাশাআল্লাহ। এই কোন মূলের আইসোটোপ নেই বললাম না, যে সোডিয়াম এবং স্বর্ণ, ইউ। মজা পাইলাম। আচ্ছা এবার আসো আমরা পড়াতে যাই।
এবার হচ্ছে আইসোবার। আইসোবার কিন্তু যদি এখন তুমি দেখো, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা বলিও, যদি কোনো প্রবলেম হবে কোনো ধরনের সেটা একটু জানাইও আমাকে, ঠিক আছে? আমরা সংক্ষেপে কারো একটু জানাইও। এবার আমরা দেখব, এবার হচ্ছে আমরা আইসোবার। আইসোবার যদি হয় তুমি কি খেয়াল করবা যে একই পরমাণু বা একই মৌল নয়, ভিন্ন ভিন্ন মৌল। তাহলে ভিন্ন ভিন্ন মৌল মানে কি, তাদের প্রোটন নাম্বারটা ভিন্ন ভিন্ন হবে। আমি আবারও বলছি, ভিন্ন ভিন্ন মৌল। দেখো আইসোটোপে কিন্তু মৌলটা একই, আর আইসোবারে, আমি আবার বলছি আইসোবারে ভর সংখ্যা একই থাকবে, কিন্তু একই মৌল হবে না। একই মৌল, ভিন্ন ভিন্ন মৌল। তো ভিন্ন ভিন্ন মৌল হওয়া মানে কি, প্রোটন নাম্বারটা ভিন্ন ভিন্ন হওয়া। তাহলে ভিন্ন ভিন্ন প্রোটন নাম্বার যদি হয় কিন্তু ভর সংখ্যা একই যদি হয়, তখন তাদেরকে পরস্পর আইসোবার। তাহলে এখানে বার লেখা আছে, তাহলে জাস্ট মনে রাখার জন্য বা বুঝার জন্য, তাহলে বার মানে তুমি তোমার মতো করে মনে রাখতে পারো, বার বরের সাথে একটু মানে ইয়া করে, ম্যাচিং করে। তো সো আইসোবার মানে ভর সংখ্যা একই, তবে মাথায় রাখতে হবে একই মানে একই মৌল নয়, ভিন্ন ভিন্ন মৌল। ভিন্ন ভিন্ন মৌল, ভিন্ন ভিন্ন মৌল হওয়া মানে প্রোটন নাম্বার মানে প্রোটন সংখ্যাটা ভিন্ন ভিন্ন হয়ে যাবে, আর কিন্তু ভর সংখ্যাটা একই হবে। তাহলে ওভারঅল এর মানটা একই হবে। তো তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি আর্গন আছে, তারপর হচ্ছে পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। দেখো এই তিন রকমের পারমাণবিক সংখ্যা, 3 রকমের পারমাণবিক সংখ্যা। আর্গন আছে, এখানে পটাশিয়াম আছে, এখানে ক্যালসিয়াম আছে। তিনটা 3 রকমের, বাট দেখো তাদের ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই। এই যে বিষয়টা, তাদেরকে পরস্পরের যে সম্পর্কটা, এটাকে আইসোবার বলা হয়। আমার মনে হয় তুমি পারবা, জাস্ট কনসেপ্টটা মানে মেইন জিনিসটা মাথায় রাখবা। আর আইসোবার যদি হয়, কি কি ভিন্ন ভিন্ন হবে দেখো, শুধুমাত্র ভর একই হবে, প্রোটন নাম্বারও ভিন্ন হবে, নিউট্রন সংখ্যাও ভিন্ন হবে। আবার কি ভিন্ন হবে বলো তো, প্রোটন নাম্বার এবং নিউট্রন নাম্বার এই দুটো ভিন্ন হবে, বাট ভর সংখ্যা একই হবে। সো মাথায় রাখবা, যদি আইসোবার হয়, আমি আবারও বলছি, যদি আইসোবার হয় তাহলে প্রোটন নাম্বার ভিন্ন, নিউট্রন নাম্বার ভিন্ন, কিন্তু ভর সংখ্যা বা এ এর মান উপরে যেটা, এটা একই হবে। দিস ইজ ইউর পয়েন্ট। আই থিঙ্ক ইউ উইল গেট ইট। ওকে, অল ক্লিয়ার, মাশাআল্লাহ। এবার আসো, আমরা বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি, খুব এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করতে হবে না, এগুলো তোমার মাথার ভিতরে থাকতে হবে যে মুখস্থ করবো না, আমি বুঝবো, আমি টেক ইট বাই হার্ট, আমি অন্তর থেকে বুঝবো, তাহলে আমার জন্য সহজ হবে ইনশাল্লাহ। এবার আসো আমরা এরপরে যাচ্ছি, পরে আইসোবারগুলো। আইসোটোন, দেখো আইসোটোনটাও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন হচ্ছে, তার মানে কি একই পরমাণু না, মানে একই মৌল না, ভিন্ন ভিন্ন মৌল। ভিন্ন ভিন্ন মৌলে যদি নিউট্রন সংখ্যা সেম হয়, তখন তাদেরকে আমরা কি বলতেছি, আইসোটোন। নিউট্রন সংখ্যা সেম হইতে হবে। তো তাহলে দেখো ভিন্ন ভিন্ন মৌল, তাহলে ভিন্ন ভিন্ন মৌল যদি হয় তাহলে প্রোটন সংখ্যা ভিন্ন হবে, তাহলে যে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন, কিন্তু কি একই, নিউট্রন সংখ্যা একই বা সমান, তখন তাদেরকে আইসোটোন বলা হয়। তো তুমি এই যে এরপর হচ্ছে, এরপর আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে, যেমন আমি একটা উদাহরণ দেখাই। যেমন মনে করো আমি পটাশিয়াম লিখলাম, এখানে লিখলাম 19, আর এখানে আমি 40 লিখলাম। ওকে ফাইন। আচ্ছা, এখানে আমি ক্যালসিয়াম লিখলাম, ক্যালসিয়াম আমি 20 লিখলাম। তাহলে এখান থেকে আমি যদি এটাকে 41 লিখি, তাহলে তুমি দেখো এই দুইটার মধ্যে ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু দেখো এটা নিউট্রন সংখ্যা কত, এটা নিউট্রন সংখ্যা হচ্ছে 40 থেকে 19 বাদ দিলে 21, আর এটা নিউট্রন সংখ্যা কত, 41 থেকে 20 বাদ দিলে হচ্ছে কত বলো তো, 21। সো নিউট্রন নাম্বারটা সেম। যদি নিউট্রন নাম্বারটা সেম হয়, ভিন্ন ভিন্ন মৌল, একই মৌল না, ভিন্ন ভিন্ন মৌল, তাদেরকে আমরা কি বলি বলো তো, আইসোটোন বলি। কি বলি আবার বলো, আইসোটোন বলি। মাথায় ঢুকছে কিনা, বুঝছো কিনা একটু জানাইও, ঠিক আছে? মাশাআল্লাহ সজীব রানা, নো প্রবলেম, ইটস ওকে। এবার আসো আমরা আইসো ইলেকট্রনিক, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা চাকরির পরীক্ষা পর্যন্ত আসে, চাকরির পরীক্ষা পর্যন্ত আসছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইসো ইলেকট্রনিক হচ্ছে, একটু মাথায় রাখবা, জাস্ট কমন সেন্স খাটাবা। পরমাণু, অণু, আয়ন, যাই হোক না কেন, পরমাণু, অণু, আয়ন। দেখো পরমাণু হইতে পারে, অণু হইতে পারে, কোনো একটা আয়ন হতে পারে। আয়ন হতে পারে সেটা কি হতে পারে, কোনো একটা, যেমন মনে করো সালফেট আয়ন হতে পারে, নাইট্রেট আয়ন, মানে মৌলিক আয়ন, যৌগিক আয়ন, যেটাই হোক না কেন। মাথার মধ্যে থাকবে যে আমার কি একই, মাথার ভিতরে আমার থাকবে ইলেকট্রন সংখ্যা একই, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। কি বলে বলো তো, আইসো ইলেকট্রনিক। যেমন আমি লিখছি, যেমন মনে করো এটা একটা অণু, নাইট্রোজেন। তো যেহেতু এটার ওভারঅল কোনো চার্জ নাই, দুইটা নাইট্রোজেন আছে, তাহলে ওভারঅল যদি কোনো চার্জ না থাকে, তাহলে আমরা জানি যতটা প্রোটন থাকবে ততটা কি থাকবে বলো, ততটা ইলেকট্রন থাকবে। তাহলে নাইট্রোজেনের 7টা, 7 দুগুণে 14টা, তার মানে ইলেকট্রন সংখ্যা, এই যে ইলেকট্রন সংখ্যা 14টা। ফাইন। আচ্ছা, এখন আমি তুমি একটু দেখাচ্ছি। এখন যদি সায়ানাইড যদি আমি CN- দিয়ে দিই, দেখো কার্বনের 6টা, নাইট্রোজেনের 7টা, তাহলে 6 আর 7 কত হয় বলো তো, 6 আর 7 কত হয়, 6 আর 7 কত হয়, 13।
আর একটা ইলেকট্রন বাড়তি আছে, এটা একটা আয়ন। তো তার মানে এখানে তাও 14টি ইলেকট্রন, 14টি ইলেকট্রন, 14টি ইলেকট্রন, 14টি ইলেকট্রন। এবার আসো ইলেকট্রন সংখ্যা 14টি, আমি একটু দেখতে পাচ্ছি, আশা করি বুঝবা যে ইলেকট্রন সংখ্যা 14টি। এবার আসো আমি যদি বলি আরেকটা লিখি, ওকে ফাইন, আমি যদি এখানে সিলিকন লিখি, সিলিকন, তাহলে দেখো 14। তাহলে সিলিকনে যতটা প্রোটন থাকে ততটা ইলেকট্রন থাকে। দেখো এটা একটা পরমাণু, এটা একটা অণু, এটা একটা আয়ন, বাট যাই হোক না কেন তাদের কি সংখ্যা একই, ইলেকট্রন সংখ্যা একই। তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হয়। কি বলা হয় বলো তো? আইসো ইলেকট্রনিক। অনেকবার প্রশ্ন আসছে, আইসো ইলেকট্রনিক বলা হয়। তাদেরকে পরস্পরের কি বলা হয় বলো? আইসো ইলেকট্রনিক। মনে রাখবা, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে, আইসো ইলেকট্রনিক বলে। বলো তাদেরকে পরস্পরের কি বলে? আইসো ইলেকট্রনিক বলে। মনে রাখবা, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। কিপ আপ মাইন্ড, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। এবার আমরা সোজা এমসিকিউতে চলে যাব। ওকে ফাইন, আসো একদম সোজা বাসা, দেখি পারো কিনা। দেখো এই ঢাকা বোর্ড 2000 কত সালে আসছে? ঢাকা বোর্ড 2000 কত সালে আসছে? ঢাকা বোর্ড 2023 সালে আসছে। ঢাকা বোর্ড 2023 সালে। দেখি এটা কে কে পারো, একটু দেখি হাত তোলো, দেখি কে কে পারো। ঢাকা বোর্ড 2013 সালে, দেখি এই কোশ্চেনটা কে কে পারো, আমি একটু দেখতে চাই যে কোন কণিকা স্থায়িত্ব, আমি যা যা পড়িয়েছি তা মাথায় আছে কিনা একটু চেক করতে চাই। বলো ঢাকা বোর্ড 2016 সালে এসেছে, সরি 23 সালে এসেছে এই কোশ্চেনটা। দেখি আনসার কে কে পারো, দেখি দ্রুত বলো। কোনটা স্থায়ী, অস্থায়ী মৌলিক কণিকা কি আছে বলো, দেখি দ্রুত বলো, দেখি পারো কিনা, যা যা পড়াইছি মাথায় ঢুকছে কিনা। স্যার 26-এর ওয়ান শট ক্লাস চাই। ইনশাল্লাহ নেব, ইনশাল্লাহ নেব, এবং ইনশাল্লাহ যা পড়াবো তাই ঠিক আছে। ইনশাল্লাহ জোবায়ের ইনশাল্লাহ নেব, একটু অপেক্ষা করো, পেয়ে যাবা একদম ইনশাল্লাহ, বেস্ট কোয়ালিটির পাবা ইনশাল্লাহ। আল্লাহ যদি সহজ করে দেয়, সুস্থ রাখে ইনশাল্লাহ। দেখি কি অবস্থা, দেখি এটা আনসারটা বলো একটু, দেখি কে কে পারো, দেখি কে কে পারো, একটু আমাকে আনসারটা বলো, দ্রুত বলো, আনসারটা একটু দ্রুত বলো, দেখি কে কে পারো। ম্যাসন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে ম্যাসন কণা, এটা হচ্ছে আমাদের এই যে ম্যাসন কণা। কারণ আমরা জানি যে খেয়াল করবা যে ইলেকট্রন প্রোটন নিউট্রন হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, আর এখানে ম্যাসন হচ্ছে অস্থায়ী, এটা একটু মাথায়, অস্থায়ী মূল কণা। এরপরটা যে ইলেকট্রনের চার্জ কতগুলো। আচ্ছা, ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে একটু কথা বলি, কারণ এখানে অনেকেরই একটু ইয়ে আছে, আমি একটু কথা বলি ইলেকট্রন প্রোটন নিউট্রন নিয়ে। একটু মাথায় রাখবা যে ইলেকট্রনের চার্জ কত, যে ইলেকট্রনের চার্জ মনে রাখবা -1.6 × 10⁻19 কুলম। এটা একটা একক, এটাকে আমরা এমকেএস একক বলি, এমকেএস একক, এটা এসআই এককেরই একটা পার্ট, এমকেএস একক। এবার দেখো এটাকে -4.8 × 10⁻10, এটা ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা সিজিএস একক, সিজিএস একক। আবার আরেকটা একক আছে, ম্যাগনেটিক একক আছে, যেটা হচ্ছে 1.6 × 10⁻, এটা হচ্ছে 20 ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এখন দেখো একটা ইলেকট্রনের চার্জ যতটুকু, একটা প্রোটনের চার্জও সেম, সেম প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ সেম, সেম। এই যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন, না হলে আবার বুঝবা ইলেকট্রন, আর এটা হচ্ছে প্রোটন, এই যে প্রোটন। তাহলে দেখো এটার পুরো চার্জটা, এই যে এটার পুরো চার্জটা আমি যদি বলি সেম হবে, এটা সেম হবে, যে সেম হবে, একটু ভালো করে খেয়াল করো, সেম হবে, এই যে সেম হচ্ছে এখানে, সেম হচ্ছে, বাট এটা পজিটিভ, এটা পজিটিভ, বাট এটা হচ্ছে পজিটিভ, দ্যাটস দ্য পয়েন্ট। আর আরেকটা বিষয় একটু মাথায় রাখা দরকার, তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রনের আরেকটা বিষয় মাথায় রাখা, তাদের ভর সংখ্যাটা মাথায় রাখা দরকার, সেটাও আমি একটু লিখতেছি, কারণ এগুলো এমসিকিউতে আসবে, আমি এখন দেখাচ্ছি এমসিকিউতে আসবে। সো একই চার্জ বাট কি ভিন্ন, তোমার ইয়া ভিন্ন। এখানে ম্যাগনেটিক ইউনিটের ব্যাপারটা কেমনে আসছে, এটা আমরা জানি সবার, যখন চার্জ যখন তখন কি হয়, প্রবাহিত হয়, তখন চৌম্বকত্ব তৈরি হয়। তো দুইটা তার যদি পাশাপাশি রাখো, প্যারালালি রাখো, তো এই প্যারালালি তারের মধ্যে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন কি চৌম্বকত্ব তৈরি হবে, ওই ম্যাগনেটিক ইউনিটটা ওখান থেকে মূলত আসে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। সো এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি আরেকটা শর্ট ভিডিও করে তোমাদেরকে এই চার্জগুলোর মধ্যে যে মৌলিক পার্থক্য আছে সেটা একসময় দিয়ে দেবো ইনশাল্লাহ, মানে এটা কিভাবে আসলো বিষয়গুলো। আপাতত একটু মাথায় রাখো, কারণ এই দুইটা একক বেশি লাগবে, এই দুইটা বেশি লাগবে, এই কারণ ম্যাথ করার সময় এই দুইটা বেশি লাগবে, এই দুইটার ব্যবহার বেশি, এই দুইটার ব্যবহার বেশি। এটাও সিজিএস একক, মাথায় রাখবে, এটাও সিজিএস একক, তবে এটার ব্যবহার তেমন একটা নাই, এটার ব্যবহার তেমন একটা নাই, এটার ব্যবহার তেমন একটা নাই। সো একটু মাথায় রাখিও। সো এবার দেখো আরেকটা জিনিস তোমার একটু জানা দরকার, একটা ইলেকট্রনের ভর, যে ইলেকট্রনের ভর আমরা সবাই জানি কত বলতো, 9.11 × 10⁻28 হলে গ্রাম, আর যদি 9.11 × 10⁻31 কেজি, যদিও তোমরা জানো, তারপর আমি বলছি। তারপর হচ্ছে একটা প্রোটনের ভর একটা ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী, যে একটা প্রোটন, একটি প্রোটন, এই যে একটি প্রোটন ইলেকট্রনের তুলনায় সাধারণত অনেক বইতে অনেক রকম লিখেছে, সাধারণত 1840 গুণ ভারী,
40 গুণ ভারী, এটা একটু মাথায় রাখবা, 40 গুণ ভারী। তো তারপরও তোমার ভরটা, আমরা সবাই জানি প্রোটন এবং নিউট্রনের ভর একই মনে করি, কিন্তু সামান্য ডিফারেন্স আছে। প্রোটনের ভর, এই যে প্রোটনের ভর যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে প্রোটনের ভর কত, প্রোটন হচ্ছে 1.673 ইন্টু 10⁻²4 গ্রাম, আর যেটা 4 হবে 24 গ্রাম। আর যদি আমরা একটা ইয়ে লিখি, কেজি এককে লিখি, 673 ইন্টু 10⁻27 কেজি। সো দুইটা এককে লিখতে পারবা। আবার তুমি চাইলে দেখো, তুমি চাইলে আবার এরকমও লিখতে পারবা, এভাবে লিখতে পারবা, দেখাচ্ছি কীভাবে লিখবা, আমি একটু দেখাচ্ছি। তুমি চাইলে যে নিউট্রনের ভর, 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, এই যে 7 সামান্য পার্থক্য, তাহলে 1.675 ইন্টু 10⁻27 কেজি। সো বোথ আর কারেক্ট। এটা একটু কেন বলতেছি, এখন আসো, পরীক্ষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বোর্ডে একটা প্রশ্ন এসেছিল, আমি একটু দেখাচ্ছি। প্রশ্নটা ছিল এরকম, আমি একটু দেখাচ্ছি, যে নিচের কোনটি সঠিক। তো নিচের কোনটি সঠিক যখন দিয়েছিল, এই কোশ্চেনটা ছিল এরকম, আমি একটু দেখাচ্ছি। কোশ্চেনটা ছিল এরকম যে নিচের কোনটি সঠিক। তো সঠিকের যে নিচের কোনটি সঠিক, প্রশ্ন ছিল এরকম যে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই যে কোনটি সঠিক, সঠিক, এরকম একটা প্রশ্ন ছিল। তাহলে প্রশ্ন যদি থাকে, তুমি যদি একটু খেয়াল করো, দেখো সবচেয়ে ভারী কোনটা, তাহলে মাস অফ নিউট্রনের ভরটা সবচেয়ে বেশি, মাস অফ। তারপরে দেখো মাস অফ প্রোটনের ভরটা ইচ্ছে, আর সবচেয়ে হালকাটা কোনটা, মাস অফ ইলেকট্রনের ভর। সো এই ক্রমটা পরীক্ষা আসছিল। সো অনেকে এটা বুঝেই নাই, মানে কনসেপ্টই বুঝে নেই। তাহলে মাস অফ নিউট্রন, মাস অফ প্রোটন, মাস অফ ইলেকট্রন। সো এই কনসেপ্টটা না বুঝলে অনেক সময় দেখা যায় যে তুমি প্রকৃত অর্থটাই বুঝবা না। এই কারণে এটা একটু লিখে দিলাম, মানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মিস হয়ে যাচ্ছিল, এই কারণে লিখে দিলাম। মাথায় ঢুকছে কিনা একটু জানাই, দ্রুত জানাই। ও, এখন বলতেছে যে চাটগাইয়া ভাষায় কেমিস্ট্রি করে দাম, বদ্দা আইন সিটেঙ্গা কথা হন্য পারি, একখানা একখানা কিনি কিনি আইয়ে বা হন্য পারি। চিরগমনিয়ান ভাষায় কথা বললে আমাদের শুদ্ধ ভাষাটাই, উচ্চারণটা চেঞ্জ হয়ে যাবে। চিরগংয়ের অনেকগুলো মানুষ যারা চিরগমনিয়ান ভাষায় কথা বলে, তারা বলে অনেক ধরনের মানে উচ্চারণগত প্রবলেম হয়। আমাদেরও আছে, সমস্যা তো সবারই আছে, একটু উচ্চারণে প্রবলেম তো সবারই কম বেশি থাকে। তো চিরগমনিয়ানদের একটু বেশি, একটু মাথায় রাখো। সো চিরগংয়ের ভাষা বাদ দিচ্ছি, যদিও বা চিরগংয়ের ভাষায় পছন্দ করে ছেলে মেয়েরা, অ্যাকচুয়ালি কিছু করার নাই। যেহেতু আমার এই লেকচারটা পুরো বাংলাদেশে সবাই দেখছে এবং ওয়ার্ল্ড ওয়াইডও দেখা হচ্ছে, তো এটার হয়তো, তো এই কারণে আমরা মনে হয় শুদ্ধ ভাষায় কথাটা বলাটাই উত্তম। ওকে, ধন্যবাদ। এবার আসো এবার আমি যেটা নিয়ে কথা বলছিলাম, যে এখানে আসো ইলেকট্রনের চার্জ কত কুলম বলেছে। এখন দেখো এই প্রশ্নটা আসছে কোথায় বলো, বরিশাল বোর্ড 2021 সালে আসছে। নিয়ম হচ্ছে যে যদি ইলেকট্রনের চার্জ বলে, অবশ্যই পজিটিভ নেগেটিভ মান দিয়ে দেওয়া উচিত। এখন বোর্ডে পরীক্ষায় দেয় নাই, তো আমি কিতাম, মানে আমি কি করব, বোর্ডে দেয় নাই, প্রশ্ন আমি চেঞ্জ করতে পারবো না। এটার আগে অবশ্যই মাইনাস চার্জ হওয়া উচিত। তুমি একটু দেখো যে কত কুলম বলেছে, কুলম, তো কুলম বলে এই মাইনাস সাইনটা দেওয়া দরকার ছিল। সো বি নাম্বার ইজ ইউর আনসার, বি নাম্বার ইজ ইউর আনসার, একটু মাথায় রাখবা। যদি এটা বলতো ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলতো মাইনাস দিয়ে, সো দিস ইজ অলসো কারেক্ট হইতো যদি হইতো। বাট এখানে প্রশ্ন করছে কুলম এককে, তাহলে কুলম এককে এটা, বাট এটা হবে না কেন, কারণ প্রশ্ন বলছে আমাকে কত কুলম, সো আমি এটা দিতে পারবো না, সো এটাই আমি দেবো। সো আনসার হচ্ছে আমার 21, সরি বি। এরপরে আমি দেখব প্রোটনের প্রকৃত ভর কত। কিছুক্ষণ আগে তোমাকে আমি দেখালাম যে প্রোটন, দেখি কে কে পারো প্রোটনের প্রকৃত ভরটা কত বলতে, দেখি কে কে পারো একটু জানাও তো, দেখি কে কে পারো, একটু দ্রুত জানো, দ্রুত জানো, দেখি কি অবস্থা, জানো একটু দ্রুত জানো আমাকে, যে প্রকৃত ভরটা কত, একটু দ্রুত জানো আমাকে, দেখি পারো কিনা। দেখি কি অবস্থা, আমাকে একটু জানো, দ্রুত জানো, দ্রুত জানো। ওকে ফাইন, দেখি এখন দেখো আমাকে দেখো প্রোটনের প্রকৃত, এইমাত্র আমি তোমাকে লিখালাম যে 1.673 ইন্টু 10⁻24। এরপরে দেখো নিউট্রন কণার আবিষ্কার, এই যে কিছুক্ষণ আগে তোমাকে বললাম যে নিউট্রিনো কণার আবিষ্কারক হচ্ছে ফার্মি, তো আনসার হবে ফার্মি, এটা হবে আমাদের আনসার। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2023-24 সালে এসেছিল, 23-24 সালে এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, মাশাল্লাহ। এরপরে দেখি আমরা, এরপর হচ্ছে ফাইমেসন কণার আদান কত, যে আদান কত কিছুক্ষণ আগে তোমরা দেখতে পাচ্ছাম, তাহলে এটা ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই আদানটা আমাদের রাইট আনসার, ধনাত্মক, ঋণাত্মক। এই যে পাইমেসন কণার, এখানে আলাদা করে একটু মাথায় রাখিও।
পড়িয়েছি তোমাদেরকে। তারপরে দেখো ক্যাথোড রশ্মির আবিষ্কারককে। এই ক্যাথোড রশ্মির আবিষ্কারক হচ্ছে ক্রুক্স। এটা তোমাদেরকে বলতে মানে ভুলে গেছিলাম, একটু মুখস্থ রাখো যে ক্যাথোড রশ্মির আবিষ্কারক হচ্ছে ক্রুক্স, একটু মাথা রাখো। ক্যাথোড রশ্মির আবিষ্কারক হচ্ছে ক্রুক্স, একটু মাথা রাখিও। ক্যাথোড রশ্মির আবিষ্কারক কে বলো তো? ক্রুক্স। দেখি কি অবস্থা, পারো কিনা আমাকে জানাইও। কিন্তু যে থমসন দেখো 1879 সালে বিজ্ঞানী স্যার উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি টিউব তৈরির মাধ্যমে প্রথম ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। কিন্তু বিজ্ঞানী যে থমসন কি করেন, তিনি প্রমাণ করেন যে মূলত ক্যাথোড রশ্মিটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। সো এই দুটোর মধ্যে একটু ঝামেলা আছে, অনেক সময় অনেক স্টুডেন্ট বুঝে না। সো মাথায় রাখবা, আমি আবারও বলছি 1879 সালে তোমার বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স ক্যাথোড রশ্মি টিউব এটার আবিষ্কার করেন, ক্যাথোড টিউব তৈরির মাধ্যমে প্রথম ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। বাট এটা প্রদর্শন মানে সর্বপ্রথম দেখান এই আছে সরি প্রমাণ করেন যে থমসন, যে এটা মূলত ইলেকট্রনের প্রবাহ, যে থমসন প্রমাণ করছে। সো এটা একটু মাথায় রাখিও, কারণ অনেক সময় অনেকের কি হইতে পারে বলো তো, অনেক সময় অনেকের সামান্য বিষয়ে কনফিউশন থাকতে পারে। সকালবেলা একজন স্টুডেন্ট কিছুক্ষণ 4টা বাজে, 4টা বেজে একজন স্টুডেন্ট আসছিল, এই ধরনের একটা প্রবলেম ছিল, আমি আলাদা করে বুঝিয়ে দিয়েছি। এই কি অবস্থা সবার, প্রতিজ্ঞার সবাই কেমন আছে? এই যে রনি ভাই আসসালামু আলাইকুম, রিয়াজ আসসালামু আলাইকুম, দেখি কি অবস্থা। ওকে, এবার আসো আমরা এরপরে আমরা দেখব যে নিউক্লিয়াসের আবিষ্কারক কে। আমাদের প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াসের আবিষ্কারক কে। দেখি কে পারে নিউক্লিয়াসের আবিষ্কারক কে। দেখো রাদারফোর্ড সর্বপ্রথম যে আলফা কণা পরীক্ষার মাধ্যমে তিনি প্রথমে নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ সেটা প্রমাণ করছে। তো এই কারণে আমরা রাদারফোর্ডকে নিউক্লিয়াসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করবো। সো আনসার হবে রাদারফোর্ড। এটা কত সালে আসছে? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে এসেছিল। এবার আসো ইলেকট্রনের চার্জ কত কুলম্ব, কিছুক্ষণ আগে আসছে, এটা বরিশাল বোর্ড 2021 সালেও আসছে। সো একই কোয়েশ্চেন ডাবল হয়ে গেছে, এটা মাইনাস চার্জ হবে, মাইনাস দিয়ে উত্তম, কারণ আমরা যখন জানি যে ইলেকট্রনের চার্জ বললে ডেফিনেটলি মাইনাস সাইনটা দেওয়া উচিত, বইতে দেয় নাই বা ভুল করতে পারে। সো এটা নিয়ে তো বই হওয়ার কোনো কারণ নেই। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো নিচের কোনটি কম্পোজিট কণা। বুটেক্সে আসছে কত সালে? 11-12 সালে। দেখি কে পারো। বুটেক্সে আসছে 11-12 সালে, কিছুক্ষণ আগে পড়িয়েছি তোমাদেরকে। তাহলে বড় সেটা হচ্ছে নিচের কোনটি কম্পোজিট কণা আমাদের প্রশ্ন। তাহলে কম্পোজিট কণা যদি বলতে হয় তাহলে আলফা কণা এবং ডিউটারন কণা, নিশ্চয়ই তোমাদেরকে পড়িয়েছি কিছুক্ষণ আগে। সি নাম্বারটা আমাদের সবুজ ভুলে গেছে দিতে। তারপরে দেখো নিচের কোনটি স্থায়ী মূল কণিকা। এখানে একটা মজার ঘটনা আছে। আমরা ভর্তি পরীক্ষাতে মানে আমাদের একটা পরীক্ষা হয়েছিল, পরীক্ষাতে আমরা কি করছি যে স্টুডেন্টদেরকে এই ইলেকট্রন প্রোটন না দিয়ে আমরা এই জায়গাতে দিছি ইলেকশন। তো ইলেকশন যখন দিছি আমরা, এই যে ইলেকট্রন না দিয়ে ইলেকশন দিছি, ইলেকশন যখন দিছি স্টুডেন্টরা প্রথম অপশনে ইলেকশনটা দিছি, ইলেকশন প্রোটন নিউট্রন। আরেকটা অপশন দিছি ইলেকট্রন প্রোটন নিউট্রাল, ইংলিশে করছি কিন্তু দেখো খেয়াল করো। তাহলে একটা স্টুডেন্ট যদি ভালো করে না পড়ে তাহলে কিন্তু তার ঝামেলাটা হবে। সে ইলেকশনকে ইলেকট্রন মনে করবে, নিউট্রালকে নিউট্রন মনে করবে। সো একটু পড়ে নিবা। আমরা ছোটবেলায়, আমার এখনো মনে আছে যে বই পড়া প্রবন্ধের লেখককে প্রমোদ চৌধুরী না লিখে প্রথম চৌধুরী পড়ছিলাম। আমি নিজেই পড়ছি যে প্রমোদ চৌধুরী না পড়ে আমি প্রথম চৌধুরী, প্রমোদ চৌধুরী না পড়ে আমি প্রথম চৌধুরী পড়ছিলাম। আমি জানি না তোমাদের মধ্যে কেউ এরকম পড়ছো কিনা, আমাকে একটু জানাইও। তোমাদের মধ্যে এরকম কেউ পড়ছো কিনা একটু জানাইও, যদি হয় তো জানাবা, অবশ্যই জানাবা। ওকে ফাইন। সো এবার আসো, তাহলে আনসার হবে কি বলতো? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন কোথায় আছে দেখো কত নাম্বার? ইলেকট্রন, নিউট্রন, ডিউটারন হবে না, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। সো সি নাম্বার ইজ ইউর আনসার। সো অনেক সময় এটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট মানে দাঁত আর কি, ডেন্টাল অ্যাডমিশন টেস্টে কখন এসেছিল? এটা হচ্ছে 21-22 সালে এসেছিল। কত সালে এসেছিল? 21-22 সালে এসেছিল, একটু মাথায় রাখবা। ফাইন। এবার আমরা কোন সেটটি পরস্পরের আইসোটোন, দেখি পারো কিনা। আইসোটোন বলেছে, তার মানে নিউট্রন সংখ্যা সমান। এই যে আইসোটোন বলা মানে হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। তাহলে নিউট্রন সংখ্যা কার সমান আছে একটু দেখো। যে এখানে যদি তুমি একটু চিন্তা করো, যদি 30 থেকে 14 যায় তাহলে নিউট্রনের সংখ্যা হচ্ছে 16, আর 32 থেকে গেলে 16। তাহলে 1 নাম্বার আনসারই তো আমাদের আনসার হয়ে যাচ্ছে। 1 নাম্বার একদম শুরুতেই পেয়ে গেলাম আমি, আর কিছু দেখতেই হলো না। আইসোটোন, তাহলে আনসার হবে এ নাম্বার। আমরা যখন ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ দেব তখন আমরা নিউট্রন সংখ্যাটা পাবো। আশা করি বুঝতে পেরেছো। কমেন্ট একটু সিন করেন। হ্যাঁ সিন করতেছি তোর বাপ। এই সজীব সিন করছে, ডোন্ট ওয়ারি ম্যান, টেনশন করিও না, সিন করতেছি, অবশ্যই সিন করতেছি। হ্যাঁ সিন করতেছি, টেনশন করিও না, ডোন্ট ওয়ারি।
হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো, অসুবিধা নেই, আমরা আনসার দেবো ইনশাআল্লাহ, টেনশন করিও না। নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা, এবার আসো আমরা এরপরে আমরা যাব, এরপরে হচ্ছে আমাদের কোনটি আইসোটোন, কোনটি আইসোটোনের উদাহরণ। এবার সেম আইসোটোন যখন বলবে তখন নিউট্রন সংখ্যা কোনটার সমান একটু যোগ করে চিন্তা করে দেখো। 40 থেকে যদি 18 যদি যায় তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে 22 নিউটন সংখ্যা, এখানে 22টা হচ্ছে নিউটন সংখ্যা, তারপর হচ্ছে এখানে হচ্ছে 20 সরি 30, তো 22 আর 30, তো এটা প্রথমে বাদ চলে গেল। দ্বিতীয় নম্বরে দেখো 36 থেকে 16 যদি যায় এখানে 20 নিউটন সংখ্যা, 37 থেকে তাহলে এখানে হচ্ছে 20, তাহলে 39 থেকে 19 গেলে 20, তো তাহলে আমাদের এখানে সবগুলোতে 20 পাচ্ছি, সো আমার বি ইজ আনসার। সো দেখো অন্য কোনো আনসার আবার মিলে যাচ্ছে কিনা, না মিলে যাচ্ছে কিনা একটু বলিও, না মিলবে না। সো আমার এখানে আনসার হচ্ছে বি। আমি আবার বলছি নিউট্রন সংখ্যা সমান চাইছি, দ্যাটস দ্য পয়েন্ট, এটা মাথায় রাখবা, নিউট্রন সংখ্যা সমান। এবার আসো যে কোনটি পরস্পর, এটা দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে, তাহলে এখানে বলছে সিলিকন, ফসফরাস এবং সালফার পরস্পরের মধ্যে। তাহলে দেখো এখান থেকে যদি 30 থেকে যদি 18 যায় তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এটার যে সংখ্যা নিউট্রন সংখ্যা সেটা হচ্ছে আমার হচ্ছে 16। 31 থেকে যদি 15 যায় তাও নিউট্রন সংখ্যা 16, আর 32 থেকে গেলে তাও নিউট্রন সংখ্যা 16। দেখো প্রশ্নগুলো রিপিট হয় কিভাবে, দেখো এই কোয়েশ্চেনটা আসছে মাদ্রাসা বোর্ড 2000 কত সালে, 23 সালে, সরি ময়মনসিংহ বোর্ড বোর্ডে 23 সালে। এই কোয়েশ্চেনটা এসেছিল কত সালে, দিনাজপুর 22 সালে। এই কারণে তোমাদেরকে বোর্ড কোশ্চেনের প্রতি গুরুত্ব দিতে হবে। আমি আবারও বলছি, এই কারণে তোমাদেরকে বোর্ড কোশ্চেনের প্রতি গুরুত্ব দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন, কারণটা হচ্ছে প্রশ্ন রিপিট হয় এবং এরকম করে আসবে একবার, আরেকবার আসবে এরকম করে টেনে খেতে হবে, মানে সিল্লা কলা আসবে না, সোজা কথা, সিল্লা কলা আসবে না, সোজা কথা, এটা মনে রাখবা, সিল্লা কলা আসবে না, একটু মাথায় রাখবা, সিল্লা কলা আসবে না, এটা টেনশন করতে হবে না। এবার আসো আমরা 14 নম্বরে যাব। 14 নম্বর হচ্ছে আইসোটোপের উদাহরণ কোনটি, তাহলে আনসার কোনটা হবে দেখো দেখি, এই সদীপ বল দেখি কি অবস্থা, বল আইসোটোপের আনসার এখানে কোন আইসোটোপের, এই আইসোটোপের উদাহরণ কোনটা, আইসোটোপের উদাহরণ কোনটা একটু বলো আমাকে। আচ্ছা আমি এখানে কমেন্ট এখানেও দেখা যাচ্ছে। আইসোটোপ যদি হয় তাহলে আমি আবারও বলছি প্রোটন নাম্বারটা সেম থাকবে, তো প্রোটন নাম্বার সেম হচ্ছে একমাত্র গ নাম্বার, দেখাই যাচ্ছে। সো প্রোটন নাম্বার সেম থাকবে। আচ্ছা আইসোটোপ যদি হয় প্রোটন নাম্বার সেম থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, সো দিস ইজ ইউর আনসার। এবার হচ্ছে 15 নাম্বার, যেসব পরমাণুর ভর সংখ্যা একই, তাহলে ভর সংখ্যা যদি একই হয় তাহলে আইসোবার, আইসোবার কথায় আছে, এই যে আইসোবার। এবার আসো, এবার হচ্ছে যে সেটটি ইলেকট্রন সংখ্যা সমান, যে ইলেকট্রন সংখ্যা সমান তাহলে আইসো ইলেকট্রনিক, তাহলে আইসো ইলেকট্রনিক যদি হয় তাহলে ইলেকট্রন সংখ্যা সমান হবে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা সমান না, দুইটা দেখলে হয়ে যাচ্ছে, সো এটা আনসার হবে না। এখানে দেখো ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, এখানে ইলেকট্রন সংখ্যা 10, এখানে ইলেকট্রন সংখ্যা 10, বাট ক্লোরিন ইলেকট্রন সংখ্যা 17, সো এটাও তোমার আনসার হবে না, ক্লোরিনের 17 হবে না। আবার এটাতে আমরা দেখি যে পটাশিয়ামে একটা ইলেকট্রন চলে গেছে, 19 ছিল, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা হচ্ছে 18, এখানে ক্লোরিনের 17, তাহলে এখানে আমাদের কোথায় ভুল হয়েছে, এখানে অবশ্যই একটা মাইনাস সাইন থাকা উচিত, তো মাইনাস সাইন কারণ আমাদের প্রিন্টিং মিস্টেক হতে পারে, সো এটা একটু মাথায় রাখবা। সো আমরা এখানে যদি ক্লোরিনের মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রন সংখ্যা তাহলে কত হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18, এখানে ইলেকট্রন সংখ্যা কত বলো তো, আল্লাহ সবগুলো ভুল কেন, তাহলে এটা নিয়ে ইলেকট্রন ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে এখানে 10, তাহলে এখানে হচ্ছে কত, এখানে স্ক্যান্ডিয়াম 3+ আছে, তো 3+ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা আনসারটা কত হচ্ছে, এটা হচ্ছে 3টা যদি চলে যায় তাহলে হচ্ছে 21, 21 থেকে 3 চলে গেলে কত হয়, 21 থেকে 3 গেলে 18, এই যে 18, তাহলে আমাদের এখানে এই জায়গাতে এটা কোথায় ভুল যেন হলো, তাহলে এটাও তো আমাদের আনসার না, এটাও তো আমাদের আনসার না, তাহলে একটা দুইটা তিনটা আনসার না, দেখি এটাতে আনসার কিনা একটু চেক করে দেখি, এখানে মাইনাস সাইন হবে, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, এখানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা একটা চলে গেছে বাইর থেকে, প্লাস সাইন আছে, তো তার মানে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে 18, তাহলে এখানে ক্যালসিয়াম হচ্ছে 20 থেকে 2টি ইলেকট্রন চলে গেছে, এই কারণে এটা হচ্ছে 18, স্ক্যান্ডিয়ামের 21 থেকে 3টি ইলেকট্রন চলে গেছে 18, ক্লোরিনের একটা ইলেকট্রন বাড়তি আছে 17, 17 সাথে 1 যোগ হবে তাহলে এটা হবে 18, সো দিস ইজ ইউর আনসার, দিস ইজ ইউর আনসার। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো, মাথায় ঢুকছে কিনা জানাইও। এবার আসো আমরা এরপরে আমরা দেখব যে আইসোটোনের উদাহরণ কোনটি, আইসোটোনের উদাহরণ কোনটি একটু ভালো করে খেয়াল করো, যে আইসোটোনের উদাহরণ কোনটি। আইসোটোন মানে নিউট্রন সংখ্যা সেম, তো নিউট্রন সংখ্যা সেম কার কার কাছে দেখো, এখানে 14 থেকে যদি 6 যায় তাহলে 8, নিউট্রন সংখ্যা 8, এখানেও নিউট্রন সংখ্যা 8, সো এটাই হবে আমার আনসার, 1 নাম্বার আমার আনসার, 1 নাম্বার হলো আমার আনসার। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, দ্রুত জানাইও। হ্যাঁ একটা কোশ্চেন সজীব বলো, সজীব রানা কি কোশ্চেন আমাকে বলো, অসুবিধা নেই আমি দেখতেছি, বলো অসুবিধা নেই।
কি কোশ্চেন তোমার একটু মাথায় আসছে আমাকে একটু জানাও। সজীব রানা তোমার কোশ্চেনটা কি আমাকে একটু দ্রুত জানাও, দেখি কি অবস্থা। হ্যাঁ কোশ্চেনটা বলো, দ্রুত বলো, আমি তোমার কোশ্চেন দেখতেছি। আমি 2027 সালের এসএসসি ব্যাচ। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার সৌভাগ্য তুমি আমার ক্লাস করতেছো। এরকম অনেক হয়েছে যে স্টুডেন্টরা, সিনিয়র স্টুডেন্টরা যখন ক্লাস করতো তাদের ছোট ভাই বোনরা দেখতো ক্লাসগুলা এবং তারা বলতো যে আমরা এই স্যারের কাছেই পড়বো, তখন এরকম একটা ব্যাপার ছিল আর কি তখন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সজীব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মাশাল্লাহ। আচ্ছা এবার হচ্ছে দেখো, যেসব পড়া, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ তোমাকে আমার পক্ষ থেকে তো একটা গিফট দেওয়া উচিত আমি মনে করি। আচ্ছা ইনশাল্লাহ দেবো। এবার আসো, যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলে? ভর সংখ্যা যদি একই হয় তাহলে আইসোবার, আমরা সবাই জানি। তো সো এটা ঢাকা বোর্ড 2021 সালে এসেছিল। এরপর দেখো এরা পরস্পরের কি হয়, তাহলে এখানে 15 থেকে যদি 7 যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এটা হবে কয়টা? নিউট্রন সংখ্যা হচ্ছে 8, এটা নিউট্রন সংখ্যা 8, তাহলে তারা পরস্পরের আইসোটোন। আইসোটোন হবে, দেখো তো ঠিক আছে কিনা আইসোটোন। যে নিউট্রন সংখ্যা যদি একই হয় তাহলে সেক্ষেত্রে তারা পরস্পর আইসোটোন। আশা করি বুঝতে পেরেছো। কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ একটু মনে রাখবা, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে অনেকবার আসছে। এই তেজস্ক্রিয় আইসোটোপটা কোবাল্ট। আচ্ছা তেজস্ক্রিয় হওয়ার অন্যতম প্রধান একটা কারণ আছে, সেটা হচ্ছে মানে ভারী পরমাণু, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বেশি হবে এবং ভর সংখ্যা বেশি হবে। যদি 40-এর বেশি পারমাণবিক সংখ্যা হয় এর পরের পরমাণুগুলো সাধারণত তেজস্ক্রিয় হয়, এটা একটু মাথায় রাখবা। সো মাঝে মাঝে আমাদের কতগুলো সিগমা রুলস আছে, ক্যালকুলেটর লাগবে না, ফালা। তো ওইরকম একটা ক্ষেত্রে দেখো এগুলোর ভর সংখ্যা কম, এটার ভর সংখ্যা বেশি, এই কারণে বলতে পারো যে এটা তেজস্ক্রিয়। বাট মনে রাখবা, মুখস্থ রাখবা, এটা ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, ক্যান্সার চিকিৎসায়, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়, চিকিৎসায় ব্যবহৃত হয়, একটু মাথায় রাখবা। এরপর হচ্ছে এটা থেকে কি রশ্মি নির্গত হয়? গামা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি নির্গত হয়, গামা রশ্মি নির্গত হয়, একটু মাথা। এটা কি রশ্মি নির্গত করে? গামা রশ্মি নির্গত করে, গামা রশ্মি নির্গত করে। এখান থেকে প্রশ্ন আসে, একটু মাথায় রাখবা, এটা অনেকবার আসছে, এটা এগ্রিকালচার গুচ্ছতে এসেছে যে গামা রশ্মি এখান থেকে নির্গত, একটু মাথায় রাখবা এটা, ওকে। তুমি কিভাবে পড়লে বুয়েটে চান্স পাবা? সজীব জিজ্ঞেস করেছে। অ্যাকচুয়ালি বুয়েটে যারা পড়ে তারা এলিয়েন না, তোমার আর আমার মতো মানুষ, ঠিক আছে? সো তুমি ওদেরকে এক্সট্রা করে অনেক মেধাবী এটা চিন্তা করার দরকার নেই। বুয়েটে কমপক্ষে তুমি 60 থেকে 70% স্টুডেন্ট পাবা যারা মেধাবী না কিন্তু পরিশ্রমী। আমি আবারও বলছি, মেধাবী না কিন্তু পরিশ্রমী, তার মানে তারা পরিশ্রম করে এতটুকু এই জায়গায় এসেছে। তো 30% তাদের কথা একটু অন্যরকমভাবে বলা যায়। কেন বলা যায়? কারণ আমরা সবাই জানি যে যে কিছু কিছু মেধাবী আছে যাদের ফটোগ্রাফিক ব্রেন আছে, তাদের ধৈর্য আছে, তাদের সব জায়গায় সেরা। তো তাদের সংখ্যা 30%, আর 70%ই মেধাবী না। মানে মেধাবী বলতে আমি এটা বলছি না, পরিশ্রমী। অনেক মেধাবী আছে পরিশ্রম না করার কারণে তারা দেখা যায় ভালো জায়গায় পৌঁছতে পারেন, এরকম অহরহ আছে। দেখবা যে একটা ছেলে বুয়েটে পড়ার যোগ্য, সে হয়তো বুয়েটে চান্স না পেয়ে দেখা যাচ্ছে নর্মাল কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আবার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়লে যে তার লাইফটা শেষ, এটাও কিন্তু না, কারণ সে এখান থেকে সে হার্ভার্ড এমআইটিতে যেতে পারে অহরহ। আমি ওই দিন একটা নিউজ দেখলাম, একটা মেয়ে নর্মাল একটা কোথা থেকে জাস্ট কোথায় পড়ছে, সে মনে হয় বোটানি বা জুলজি কিছুতে পড়াশোনা করেছে, ওইখান থেকে সে কম্পিউটার সায়েন্সে ফুল ফান্ডেড মাস্টার্স করতেছে আমেরিকাতে। তো তার মানে দেখো তার ব্যাকগ্রাউন্ডও ঠিক না, কিন্তু পরিশ্রমের কারণে আজকে সে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে গেছে। সো আমরা আমাদেরকে নির্ধারণ করব পরিশ্রম, তবে এর সাথে একটা কথা যোগ হবে, সেটা হচ্ছে কৌশলী পরিশ্রম। মানে পরিশ্রম করবা, তবে সেটা কৌশল থাকতে হবে। কৌশলী পরিশ্রম তোমাকে অনেক দূরে এগিয়ে নিতে পারে। সো আমরা যখন কোনো বুয়েটে যদি তোমার অ্যাসপায়ারেন্ট হও, তোমার প্রথম কাজ হচ্ছে এসএসসি ভালো রেজাল্ট করা, এ+ পাওয়া ন্যূনতম। দ্বিতীয় কাজ হচ্ছে বিগতম, যখন ইন্টারে উঠবা তখন তোমার কাজ হচ্ছে ইন্টারের বইগুলো প্রাথমিকভাবে শেষ করা, বোর্ড কোশ্চেন ক্লিয়ার করা, সাবজেক্ট ওয়াইজ ম্যাপ করে পড়া। এরপর হচ্ছে বিগত বছরে বুয়েটে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করা। এর বাইরে হার্ভার্ড এমআইটি আমাদের তো জেই অনেক কিছু সলভ করে, ডোন্ট ডু ইট। তুমি তোমার মতো করে পড়বা, ইনশাল্লাহ বুয়েটে তোমার জন্য একটা সিট থাকবে। এবং আমি আশা করব তুমি বুয়েট স্বপ্ন দেখবে না, তুমি হার্ভার্ড এমআইটি স্বপ্ন দেখো। ইনশাল্লাহ হার্ভার্ড এমআইটিও তোমাকে কাছে ডাকছে ইনশাল্লাহ। সো এটা নিয়ে ওরিট হওয়ার কোনো কারণ নেই, টেনশন নাই, ঠিক আছে সজীব? আচ্ছা এবার হচ্ছে আমরা এটা এই কোবাল্ট, আনসারটা কোবাল্ট। এবার দেখি পরপর কোশ্চেন দেখো, অক্সিজেনের কতটি আইসোটোপ পাওয়া যায়? আনসার হচ্ছে একটি। তাহলে আইসোটোপ বলতে আসলে একটি, আইসোটোপ নাই কথাটা বলা উচিত নাই। সো একটি আইসোটোপ বলতে মানে ও নিজেই একটাই, এরকমই বলা উচিত। তো সো
না না সরি, অক্সিজেন তো অক্সিজেন, সরি সরি, এটাতে না, স্বর্ণ না, ঠিক আছে না। তাহলে এখানে অক্সিজেনের আইসোটোপ হচ্ছে দুইটা, এখানে দুইটা থাকবে, দুইটি হবে, অক্সিজেনের দুইটা, সোডিয়ামের একটি হবে, ঠিক আছে, আর অক্সিজেনের দুইটা হবে, একটু মাথা রাখবা। অক্সিজেনের দুইটা আইসোটোপ পাওয়া যায়। কত নম্বর এটা? আমাদের 21 নম্বর। হ্যাঁ, মুখস্থ রাখতে হয় কিছু কিছু বিষয়, চেক করে নি, ভুল পড়ানো যাবে না, কারণ তোমাকে ভুল ইনফরমেশন কখনো দেওয়া যাবে না, সঠিক ইনফরমেশন দিতে হবে, এটা মাথায় রাখবা। কত নম্বর প্রশ্ন ছিল? 21 নম্বর প্রশ্ন ছিল। এই আমার এখানে 21 নম্বর প্রশ্ন নাই কেন সবুজ? দাঁড়া আমি চেক করতেছি। আচ্ছা, এখানে ইনফরমেশন মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে তিনটা আছে, সো আমরা দুইটা লিখবো না, তিনটা লিখবো। হ্যাঁ রাইট, এটা মাথায় রাখবা, কারণ ভুল ইনফরমেশন দেওয়া যাবে না। তাহলে তিনটা আইসোরূপ কি কি আছে আমরা একটু বলি, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে তো, তাহলে আইসোরূপগুলো তিনটা কি কি আছে আমি একটু করে বলতেছি। একটা হচ্ছে 16, এই যে 16, তার মানে হচ্ছে 8, আরেকটা হচ্ছে অক্সিজেন 17, 8, আরেকটা হচ্ছে অক্সিজেন কত বলো তো, অক্সিজেন, আরেকটা হচ্ছে তোমার 18, এই তিনটা আইসোটোপ পাওয়া যায়। এটা তোমাদের বইয়ের ইনফরমেশন, সো জাস্ট মাথায় রাখবা। সো এগুলো ভুল করা যাবে না, তোমরা মাথায় রাখবা, কারণ একটা ইনফরমেশন ভুল হলে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ, এমনি মানুষ মাত্রই ভুল। আমরা যখন চলার পথে কোনো কিছু পড়ি, আমাদের উচ্চারণে ভুল থাকে মাঝে মাঝে, আমাদের অনেক সময় অনেক কিছুতে ভুল থাকে, এটা স্বাভাবিক, মানুষ হিসেবে হতেই পারে। বাট আমাকে সচেষ্ট থাকতে হবে, আমার শিক্ষার্থীরা ভুল শিখলো কিনা, ভুল হলে স্বীকার করতে হবে। আমার যদি ভুল থাকে, হ্যাঁ আমি স্বীকার করছি যে আমার ভুল আছে, হতেই পারে, আমি তো মানুষ, মানুষই তো ভুল, আমি তো এআই না, এআইও তো নিচে দিয়ে লিখে থাকে এআই ভুল হতে পারে, এর নিচে দিয়ে দেখবা যত চ্যাট জিপিটি দেখবা, ক্লড দেখবা, প্রত্যেকটা নিচে এআই ভুল করতে পারে এরকম লিখে থাকে। সো বাট আমার দায়িত্ব হচ্ছে তোমাকে সঠিক ইনফরমেশনটা পৌঁছানো। যদি কখনো কোথাও ভুল পাও অবশ্যই জানাবা, দেন আমরা কি করবো, সলভ করবো। ওকে, এটা হচ্ছে আমাদের কথা। সো এটা আনসার কয়টা বলো তো? আনসার 3টা, এটা মাথায় রাখবা। ওকে, এবার আসো আনসার 3টা, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছিল। আচ্ছা, এবার হচ্ছে আমাদের আরেকটা প্রশ্ন, নিচের কোনটি স্থায়ী আইসোটোপ, কিছুক্ষণ আগে তোমাকে বললাম স্থায়ী আইসোটোপ সোডিয়াম। এই যে আমি এটার কথা চিন্তা করে আমি একটি বলে ফেলছিলাম, এটা যে অক্সিজেন খেয়াল করে নিচ্ছিলাম না। সো মাথায় রাখবা সোডিয়াম এবং স্বর্ণ, আরেকটা হচ্ছে গোল্ড, গোল্ড এই ওরাম, এই যে গোল্ড, এটারও স্থায়ী আইসোটোপ একটা, তাও মেডিকেল অ্যাডমিশন টেস্ট 18-19 সালে এসেছে, একটু মাথায় রাখবা, 18-19 সালে এসেছে, এটাও মাথায় রাখবা। এবার হচ্ছে আমাদের এরপর হচ্ছে নিচের কোনটি আইসোটোপ, যে এখানে সেম, এই যে আইসোটোপ একটি যখন বলবে তখন সেটা সোডিয়াম হবে, একটু মাথা রাখবা। কি হবে বলো তো? সোডিয়াম হবে, এটা একটু মাথা রাখবা, কারণ একটি যখন বলবে তখন সোডিয়াম, আমি কিছুক্ষণ আগে বলেছি। এবং এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কত সালে এসেছে? 2015-16 সালে এসেছে। এবার দেখো কোবাল্ট হতে কোনটি নিশ্চিত হয়, কিছুক্ষণ আগে তোমাকে দেখিয়েছিলাম, এবং এটাও মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসেছে। তাহলে আনসার হবে গামা রশ্মি। আনসার কি হবে বলতো? গামা রশ্মি, যে গামা রশ্মি হবে, অবশ্যই মাথায় রাখতে হবে, আনসার হবে গামা রশ্মি, আনসার হবে গামা রশ্মি। এবার দেখো তেজস্ক্রিয় কোবাল্টের সাহায্যে ডেফিনেটলি ক্যান্সারে, কিছুক্ষণ আগে আমি তোমাকে বললাম যে ক্যান্সার, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছে, এবং মনে হয় বাংলাদেশ কি যেন একটা বিআরইউ কিছু একটা হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছু একটা হইতে পারে, ইউনিভার্সিটিতে আসছিল। এটা কত সালে আসছিল? 13-14 সালে আসছিল, আর 2006-7 আসছিল। তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে কি রোগ নির্ণয় করা যায়? ক্যান্সার। তারপর হচ্ছে কোনো পরমাণু বা আয়নে ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান, ইলেকট্রন এবং নিউট্রনের সংখ্যা সমান আছে এরকম পরমাণু বের করো। ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখানে কয়টা? এই দেখো এখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10টা। কেমনে? কারণ অক্সিজেনের হচ্ছে 8, আর এখানে 2টা বাড়তি আছে। আর নিউট্রনের সংখ্যা কয়টা? 18 থেকে 8 বাদ দাও, তাও 10টা। সো এই কোয়েশ্চেনটা, দিস ইজ ইউর রাইট আনসার। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 সালে আসছে, 18-19 সালে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 18-19 সালে আসছে। পড়াগুলো বুঝতেছো কিনা একটু বলিও, যদি মনে করো যে আরেকটু স্লো পড়ানো দরকার, ওকে ফাইন, আই উইল ডু ইট, আমি এটা করবো, বাট আমাকে জানাতে হবে যে স্যার আমি এটা প্রবলেম আছে, জানাবা। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি তোমাকে জানাবো। ওকে ফাইন। এবার আমরা দেখবো এর পরের কোয়েশ্চেনটা আমরা একটু দেখি। দেখো তাও ঢাকা কতগুলো বড় ইউনিভার্সিটিতে এসেছে দেখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি, শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আর একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরকম হতে পারে। এটাতে অনেকবার এসেছে। তাহলে এরা পরস্পরে কি হবে দেখো, একটু ভালো করে খেয়াল করো। 16 থেকে যদি 6 যায়, আমরা জানি যে কত বলতো নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা হচ্ছে এখানে 16 থেকে 6 8টা, তাহলে এখানেও নিউট্রন সংখ্যা 8টা, তাহলে নিউট্রন সংখ্যা সেম। যদি নিউট্রন সংখ্যা সেম হয় তাহলে তারা পরস্পরের কি হবে বলতো? আইসোটোন হবে, যে আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান হলে আইসোটোন হবে, আইসোটোন হবে, একটু মাথায় রাখবা, আইসোটোন। অবলোহিত রশ্মি কি স্যার? আচ্ছা আমি একটু বলি, একজন প্রশ্ন করছে অবলোহিত রশ্মি কি। দেখো প্রত্যেকটা রশ্মির, যে আমি কথাগুলো বলছি, এই কথাগুলো একটা তরঙ্গ আছে, কথাগুলো তরঙ্গ আছে।
এখন আমার এই কথাগুলো তরঙ্গ দৈর্ঘ্য যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমান হতো, আমার এই কথাগুলো থেকে আলো বের হতো, তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে মূলত বিভিন্ন রশ্মির উদ্ভব হয়। তো অবলোহিত রশ্মির যে রেঞ্জটা আছে, আমার এখানে জন্য প্রশ্ন করছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, নট অবহেলিত, অবলোহিত রশ্মি। এখন এই অবলোহিত রশ্মি এটাকে আইআর বলা হয়, আইআর। এই আইআর এর রেঞ্জ হচ্ছে 780 থেকে, যে 780 থেকে 10 লক্ষ ন্যানোমিটার, যে 10 লাখ, একক দশক শতক, একক দশক শতক হাজার অযুত লক্ষ আর একটা শূন্য ন্যানোমিটার। এই রেঞ্জ যদি কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে তখন তাকে আইআর বলা হয়। আইআরকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এমআইআর, এনআইআর। দেখো, একটা হচ্ছে এনআইআর, নিয়ার আইআর মানে নিকটবর্তী অবলোহিত। তারপর হচ্ছে এমআইআর, মধ্যবর্তী অবলোহিত, এই যে মধ্যবর্তী অবলোহিত। তারপর আরেকটা হচ্ছে এফআইআর, তার মানে কি বলতো, দূরবর্তী অবলোহিত। এখন আসো এই এনআইআর যে রেঞ্জটা সেটা হচ্ছে 780 থেকে, এই যে 780 থেকে 2500 ন্যানোমিটার, 2500 ন্যানোমিটার, 2500 ন্যানোমিটার, ন্যানোমিটার এককে। আর এমআইআর হচ্ছে 2500 থেকে, এই 2500 থেকে 25000 ন্যানোমিটার, 25000 ন্যানোমিটার এটার রেঞ্জ হচ্ছে। আর 25000 থেকে, যে 25000 থেকে 10 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ শূন্য আরেকটা বাড়তি, এই ন্যানোমিটার যদি হয় এফআইআর, তাহলে এই যে মানবদেহ থেকে, মানবদেহ যেটা, এই মানবদেহ থেকে এই তরঙ্গ রশ্মি নির্গত হয়, মানবদেহ, যে মানবদেহ থেকে, মানবদেহ। আর এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যে মাজা ব্যথা, কোমর ব্যথা, এটা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো আমার মনে হয় তুমি আইআরটা বুঝেছো। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও তো আমাকে, মাথায় ঢুকছে কিনা একটু জানাইও আমাকে, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাইও, কনসেপ্টটা মাথায় ঢুকছে কিনা একটু জানাবা, দ্যাটস ইট। ফাইন। এবার আমরা সোজা যাব আইসোটোনের উদাহরণ কোনটা। তাহলে এটার আনসারটা পারার কথা। দেখি সিলেট বোর্ড 2016 সালে এসেছে, দেখি তোমরা পারো কিনা আমাকে একটু জানাইও, যে সিলেট বোর্ড 2016 সালে এসেছে, এটা সিলেট বোর্ড 2016 সালে এসেছে, মাথায় ঢুকছে কিনা আমাকে একটু জানো। সিলেট বোর্ড 2016 সালে এসেছে, মাথায় ঢুকছে কিনা একটু জানো, দ্রুত জানো। আইসোটোন যদি বলে নিউট্রন সংখ্যা সমান, তাহলে নিউট্রন সংখ্যা সমান কার কার কাছে আছে একটু দেখো। এই দুইটা তো ভর সংখ্যা সমান হবে, সো এটা হবেই না। তারপর দেখো এখানে এখানে হবে কত, এখানে 20 আর এখানে হচ্ছে 20, এটাও হবে না। বিয়োগ করো একটা থেকে একটা, 20 আর এখানে হচ্ছে এটাও হবে না। নিউট্রন সংখ্যা মানে কি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। দেখো এখানে হচ্ছে 31 থেকে 15 যদি যায়, তাহলে নিউট্রনের সংখ্যা হচ্ছে এখানে 16 আর এখানেও 16। তো সো এটাই আমার আনসার, ডি নাম্বার আনসার। আমার আনসার হলো ডি। মাথায় ঢুকছে কিনা একটু জানাইও। এটা কোথায় আসছে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2000 কত সালে এসেছে, সিলেট বোর্ড 2016 সালে এসেছে। এবার আসো, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত সালে এসেছে বলো তো, 2011-12 সালে এসেছে। কোনগুলোর কোন স্পিসিস, এটা কিছু জীববিজ্ঞানের প্রশ্নতে দিয়ে দিছে, মানে জীববিজ্ঞানের মতো করে দিয়েছে, মানে কোন জাতের মধ্যে কি আছে, মিল আছে। তো এটা এইগুলোর মধ্যে কি মিল আছে, নিয়ন, নিয়নের ইলেকট্রন কয়টা, ইলেকট্রন কয়টা, নিয়নের ইলেকট্রন হচ্ছে 10টা। ফ্লোরাইডের ইলেকট্রন কয়টা, তাও 10টা, যে 10টা। ফ্লোরিন না, ফ্লোরাইড আয়ন। আর ম্যাগনেসিয়াম আয়নের ইলেকট্রন হচ্ছে 10টা। তাহলে তারা পরস্পর আইসো ইলেকট্রনিক। সো হুইচ ওয়ান উইল বি কারেক্ট আনসার? So isoelectronic with each other. So this is your correct answer. I think you will get it. So if you don't get it, just ask me a question, I'll solve it, okay? Doesn't matter what it would be, but I'm ready to serve you, okay? So মাথায় রাখতে হবে মাঝে মাঝে কিছু কিছু প্রশ্ন ইংলিশে আসে। So you have to answer smartly, I think. Okay, fine. So next one. কোন সেটটির আয়নসমূহ সম ইলেকট্রনিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এবং বিইউ মানে কি, মনে হয় কিছু একটা হবে, বরিশাল ইউনিভার্সিটি হতে পারে। দেখো এদিকে দেখো, তাহলে কোন সেটটির আয়নসমূহ সম ইলেকট্রনিক? তো সম ইলেকট্রনিক দেখো, এটা তো হবেই না, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম অনেক বেশি, সো এটা হবে না। এখানে দেখো, এখানে 10টা ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন, সো দিস ইজ ইউর আনসার। 10টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, তাহলে এখানেও ইলেকট্রন 10টা, এখানেও ইলেকট্রন 10টা, দুইটার মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। তো দেয়ারফর এটাই হচ্ছে আনসার। আরেকটা মনে বাদ গেছে, এটা হবেই না। ইলেকট্রন সংখ্যা একই, ইলেকট্রন সংখ্যা একই দেখে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর হচ্ছে একটি মোলের আইসোটোপগুলো, কোন একটি মোলের আইসোটোপগুলো মধ্যে, তাহলে কোন মোলের আইসোটোপগুলোর মধ্যে ভিন্ন থাকে? তাহলে এখানে আনসার কি হবে, আইসোটোপের মধ্যে কি ভিন্ন থাকে, নিউট্রন নাম্বারটা ভিন্ন থাকে এবং ভর নাম্বারটা ভিন্ন থাকে। সো নাম্বার অফ নিউট্রন ইজ ইউর আনসার। যে কোনটা ভিন্ন থাকে, নিউট্রন নাম্বার। নিউট্রন নাম্বার ভিন্ন থাকা মানে হচ্ছে ভর নাম্বারটা, ভর সংখ্যাটাও ভিন্ন থাকা। সো মাথায় রাখবা, মাঝে মাঝে কিছু কোশ্চেন ইংলিশে আসবে, সো স্মার্টলি এগুলো আনসার দিতে হবে, একটু মাথায় রাখতে হবে, ওকে? ডান। এবার প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপের সংখ্যা কত?
এটা প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ সংখ্যা সম্ভবত দুইটা, আমি তারপরে একটু চেক করি। এটা হচ্ছে কত নম্বর, 32 নাম্বার। হ্যাঁ, দুইটা ইলেকট্রন, আনসার দুইটা, একটু মুখস্থ রাখিও, আনসার দুইটা। তাহলে দুইটা কি কি, একটা হচ্ছে 17 আরেকটা 18। এটা বিজ্ঞানী অ্যাস্ট্রন প্রমাণ করেন, বিজ্ঞানী অ্যাস্ট্রন এটা প্রমাণ করেন, বিজ্ঞানী অ্যাস্ট্রন, এই যে অ্যাস্ট্রন প্রমাণ করেন যে প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ হচ্ছে, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে দুইটা, এই যে দুইটা, আনসার দুইটা হবে, একটু মাথায় রাখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। সো এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এই কোশ্চেনগুলো এবং নিউক্লিক বিক্রিয়াটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো। তাহলে নেক্সট ক্লাসের টপিক কোনটা, নিউক্লিক বিক্রিয়া এবং কি বলতো, এবং হচ্ছে যে যত ধরনের মানে এক্সেপশনাল যত প্রশ্ন আছে অ্যাডমিশন টেস্টে আসা, প্রত্যেকটা জিনিস একদম ধরে ধরে শিখিয়ে দেবো। তাহলে একাডেমিক টু অ্যাডমিশন, তোমার একাডেমিক এবং অ্যাডমিশনে কোনো সমস্যা হবে না, মেহুনা। এবং আমি পড়াবো এলোমেলো ভাবে না, ধারাবাহিকভাবে গুছানো পড়াবো সর্বোচ্চ ভালোভাবে ইনশাল্লাহ। এবং তোমরা যে ক্লাসগুলো করো ইনশাল্লাহ উপকৃত হবা, ইনশাল্লাহ। তাহলে তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দেওয়া। আমার একটা কেমিস্ট্রি হেটার্স গ্রুপ আছে, ওখানে আমন্ত্রণ জানাবা। তারপর হচ্ছে এই দিক দিয়ে প্রতিজ্ঞা গ্রুপ আছে, ওখানে আমন্ত্রণ জানাবা। তারপর হচ্ছে প্রতিজ্ঞাতে আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো দেখবা। বাট আমরা চাই যে তোমাদেরকে একটু কোয়ালিটি এডুকেশন। টিচার মিনিং কি, টিচার মিনিং হচ্ছে খালি পড়ানো না, টিচারের দায়িত্ব অনেক। তোমাকে দেখে একটা টিচারকে দেখে স্টুডেন্ট শিখবে, অনুকরণ করবে। সো এই কারণে আমি আবারও বলছি, উন্নত দেশগুলোতে তুমি যদি টিচার হতে চাও, দেখো তুমি ইউনিভার্সিটি টিচার হতে চাও, বিশ্ববিদ্যালয়ের পরে যদি তুমি আরও বেশি কিছু হতে চাও, তাহলে তোমার ডিগ্রিটাই তোমার দরকার। কি ডিগ্রি দরকার, তুমি পিএইচডি করলা, ভালো জায়গায় প্রকাশনা থাকলো, তোমার বড় 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 পাবলিকেশন থাকলো, তুমি টিচার হিসেবে নিয়োগ পেলা। কিন্তু তুমি যখন একটা টিচার হতে যাও জিরো লেভেল অর্থাৎ ক্লাস 1 থেকে 12 শ্রেণী পর্যন্ত, বাইরের দেশে সার্টিফিকেশন ছাড়া তুমি কখনো শ্রেণীকক্ষে ঢুকতে পারবা না, কখনোই ঢুকতে পারবা না। এবং তোমার মূল্যবোধ আছে কিনা সেটা তোমাকে দেখবে, তুমি কি নাইটটা কিনা সেটাও তোমার দেখবে। সো ব্যাপারগুলো গুরুত্বপূর্ণ। আমরা এডুকেশনটাকে আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যাতে একটা টিচারকে দেখি স্টুডেন্ট শিখে। এটাই হচ্ছে আমাদের কথা। অনেক কথা বললাম, মাফ করে দিও। আমরা নেক্সট ক্লাসে আগামী সোমবার ইনশাল্লাহ সন্ধ্যা 7:30টায় আবার সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। আমি কেটে দিচ্ছি। আসসালামু আলাইকুম।